শুভেচ্ছা জানিয়ে আমার পরিচয়টুকু আশা করি আপনাদের নতুন করে দেওয়ার মনে হয় নাই। আহ, ভালো লাগে যে যে কয়জন আসছেন, জয়েন করছেন। তো শুধু আমাদের আমাদের বাংলাদেশে ফ্যামিলি মেডিসিন বা এটা কেরিয়ার বিল্ড আপ করা, এটা নিয়ে অনেক দিন ধরে অল্প বিস্তর আলোচনা হচ্ছে। আমরা যতটুকুই খবরটা পৌঁছাতে পেরেছি চেষ্টা করেছি। মাঝে মাঝে হয়তো আমরা বসি, আজকে এরকমই বসা। তো এখানে বক্তৃতা একটানা না করে আমরা শুধু আলোচনাই করি নিজেরা নিজেরা। এটা আমার কারেন্ট স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, সেগুলো টেম্পোরারি পরিচয় থাকে মানুষের আর কি। আমরা যখন জিপি হই, আমরা যখন জেনারেলাইজড হয়ে পড়ি। আমার ডিপার্টমেন্ট অফ মেডিসিন অ্যাসোসিয়েট প্রফেসর, এইটি বলা বা এটা জাস্ট বলার জন্য বলা, মূলত আজকে আপনাদের মতো জিপি হয়ে কথা বলা, জিপি নিয়ে কিছু স্বপ্ন দেখা, এগুলোই আলাপ আলোচনার বিষয়। হ্যাঁ, ডক্টর সোহানকে একটু আলোচনা বা কথা শুরু করবেন কিনা আপনার মনের ভেতরে? এই ফ্যামিলি মেডিসিন কেরিয়ার এবং এমআরসি জিপি এই বিষয়গুলো কিভাবে দোলা দিচ্ছে, আপনার কি কি বিষয় জানার দরকার মনে হচ্ছে? হ্যাঁ, একটু প্রশ্নটা শুনে নিয়ে তারপর আমি আমার কথাগুলো বলবো। আমাকে একটু নোটও করা লাগবে যদি এমন কোনো বিষয় আপনি মানে রেইজ করেন যেটা হয়তো আমার স্লাইডে নাই। একটু সোহান শুরু করবেন, ডক্টর সোহান। স্যার, এই মানে এক্সপিরিয়েন্সটা কিভাবে দেখানো যায় এটা মেইনলি মানে কনসার্ন। আর সার্টিফিকেটের প্রিপারেশন। ব্যাপারটা আর কি, সার্টিফিকেট না? জি। হ্যাঁ, আর এটা আলোচনা প্রিপারেশন। আছে, আজকে আলোচনায় আছে, এটা আসবে। আর প্রিপারেশন। এক্সাম প্রিপারেশন। জি, জি। আচ্ছা, এটা আজকে বিস্তারিত তো আমরা যেভাবে গাইড করি সেটা বলবো না, একটু হিন্টস দিব সামান্য। হ্যাঁ, স্লাইডে আছে, ওই সময় যদি আরো কিছু জানতে চান তাহলে জিজ্ঞেস করিয়েন, তবে কিছু অল্প আলোচনা আছে। একটা হলো প্রিপারেশন সার্টিফিকেট, আর কিছু? উম, আর আপাতত এইটাই স্যার, এইটাই প্রিপারেশন এটাই পর্যায়ে তো আচ্ছা, এরপরে পার্ট ওয়ান পাস করার পরে আরো কিছু হয়তো। হ্যাঁ, ঠিক আছে। অন্য যারা জয়েন করেছি তারা কি কিছু বলবেন? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, শিওর শিওর। জি স্যার, আমার ওই ইস্যুগুলো যদি আপনার স্লাইডে থাকে তাহলে তো আশা করি ইনশাল্লাহ অবশ্যই জানতে অবশ্যই, পারবো। একটু আমাকে আগে থেকে বলে রাখেন, আমি আমি হ্যাঁ। যেন কোনো জি কিছু স্যার। মিস করে না যায় আর কি, এজন্য হ্যাঁ, একটু জি আমি স্যার। নোট করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, আমার পয়েন্ট ছিল যে যে আসলে এমআরসি জিপি আই মানে উইথিন দি ব্র্যাকেটে আইএনটি, মানে এটা মনে ইন্টারন্যাশনাল মিন ইন্টারন্যাশনাল করতেছে। মিন করছে, হ্যাঁ। হ্যাঁ, তো আর আদার কোনো কিছু আছে কিনা, আর ও আদার আচ্ছা কিছু আচ্ছা, থেকে এটার বেনিফিট আসলে কি কি, ইন্টারন্যাশনালের বেনিফিটটা কি কি, ইন্টারন্যাশনাল এটা একটা বেনিফিট। পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এটার কস্টটা কিরকম। হুম। আর কস্ট, মানে হ্যাঁ, বাংলাদেশের ভালো, কারেন্সিতে কস্টটা কিরকম। বুঝতে পেরেছি। কস্টটা আর কিরকম? হুম। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আসলে এটার ওই অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি কেরিয়ার অপরচুনিটি মানে বিদেশে, এই ডিগ্রিটা বোথ ইন করলে কি হবে? বাংলাদেশ এন্ড ফরেন, অ্যাব্রড। অ্যাব্রোড। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, চমৎকার থ্যাংক ইউ স্যার। প্রশ্ন। এগুলোই তো আসলে প্রশ্নের মধ্যেই থাকতে হয় কোনো কিছু ব্যাপারে জানার জন্য। আচ্ছা, আর কেউ কি একটু বলতে চান কিনা বাকি যারা? না বললেও শুনে 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 শোনার মধ্যেও প্রশ্ন করে ফেলতে পারেন। আচ্ছা, যারা যে সময় দিয়ে আজকে জয়েন করেছেন এতেই আমরা কৃতজ্ঞ, অনেকেই তো ব্যস্ততার মধ্যে থাকে। তবে আপনারা বুঝতে পারছেন আমি এত ব্যস্ত নই সবার মতো হয়তো। না হলে আমি এই সময় বসে বসে রোগী দেখতাম, চেম্বার করতাম। ডক্টর সোহান কি বলেন? আমার যে ডেজিগনেশন জানেন বা দেখেছেন, আমার তো এই সময় জি বসে স্যার। রোগী দেখারই কথা, হসপিটালে ঘোরার কথা, তাই না? আজকে হলিডেও তো না, তাই না? জি স্যার। মানে ফ্রাইডেও না। তা আমি কেন এখানে বসেছি? এটা হচ্ছে আমার স্বপ্ন, আমার চিন্তা, এটা নিয়ে আমি বসে থাকি আর কি। হ্যাঁ, তো অনেকগুলো ব্যতিক্রমী বিষয়ের মধ্যে এটি একটি বলা যায় আমার নিজের জন্য যদি বলি। হ্যাঁ, নিজের জন্য যদি বলি, তো যাই হোক, নিজের সম্পর্কে আর বেশি না বলি। যারাই বললেন একটু দেখেন, অনেকের মনের প্রশ্ন হয়তো আমরা উত্তর দিয়ে দিতে পারবো। আমি একটু আমার কথাগুলো বলে গুছিয়ে বলার চেষ্টা করব। এরপরেও আপনাদের এতক্ষণ যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর যদি খুঁজে না পান, আমাকে যে কোনো সময় মাঝখানে একটু থামিয়ে আলাপ করতেই পারেন। মনে করবেন আমরা একটা চায়ের টেবিলে বসে কথা বলছি। হ্যাঁ, এটা কোনো ক্লাস না, কিছু না,
জাস্ট টক। সুবিধা হয়েছে অনলাইনে থাকাতে, যে যেখানে আছেন সেখান থেকে বসে কথা বলতে পারছি। তো এভাবেই আমরা আলোচনাটা তাহলে শুরু করি। প্রথমত এই এই যে এমআরসিজিপির কনসেপ্টটা তৈরি হয়েছে, উম, এটা যদিও আমাদের প্রফেশনে সবসময় মূল মন্ত্রই থাকে যে আমরা যেন সেফ ডক্টর হই। কথাটা খুব ছোট, কিন্তু আমরা আসলে সেফ ডক্টর কিনা যদি প্রশ্ন করা হয়, আমরা যদি নিজেকে নিজে প্রশ্ন করি, তখন কিন্তু ভালো উত্তর খুঁজে পাওয়া যাবে না। ডক্টর সোহান যদি ফ্রি থাকেন, এমনি আমার সাথে আলোচনায় থাকেন, যেহেতু আপনার সাথে আগেও পরিচয় আমার হয়েছে, বা অদৃশ্য মানে পর্দার আড়ালে পরিচয় আজকের মতো, জি স্যার। অন্যরাও অন করেন, মানে আমি কথা বলে যেন একটু রেসপন্ড করতে ইজি হয় আর কি। হ্যাঁ, তাহলে জি আমার একটু স্যার। কমফোর্ট ফিল করি, নাহলে মনে হয় যেন খুব একটা মরুভূমিতে কথা বলছি এরকম মনে হয় আর কি। হ্যাঁ, জাস্ট থাকেন কানেক্টেড জি যতটুক স্যার। যারা থাকতে পারেন। তাহলে সেফ ডক্টরের ব্যাখ্যা কি? আমরা কি তাহলে পেশেন্ট মেরে ফেলি নাকি? আমাদের নামে বদনাম আছে না, রোগী মেরে ফেলেছেন ডাক্তার। জি স্যার। এখন এখানে অনেকগুলো বিতর্ক হয়, তাই না? কে ডাক্তার সেটা তো অন্য প্রশ্ন। আমরা আসলে মেরে ফেলি না তো, আমরা মারার জন্য চিকিৎসা করি না। রোগী মারা যান, পৃথিবীতে মানুষ যেভাবে মারা যান। কিন্তু আমি যে সেফ ডক্টর, এটা প্রমাণ করব কিভাবে? প্রমাণ করার কোনো সুযোগ নাই। কেমন? প্রমাণ করা না করা সেটা অনেকটা নিজের উপর নির্ভর করে। আমি আমার জায়গায় কতটুক নিজেকে তৈরি করেছি, আমি রোগীর ক্ষতি করিনি। যে ইথিক্স আছে না চারটা, আপনারা জানেন, সেই ইথিক্সটা যদি আমি ফলো করে চলি, তাহলে আমাকে কেউ প্রমাণ করতে পারবে না যে আমি আনসেফ ডক্টর। তো এই আলোকে এই যে পরীক্ষাগুলোর কন্টেন্টগুলো সাজানো, কনসেপ্টগুলো সাজানো, তারপরে ধরেন প্র্যাকটিক্যাল পরীক্ষায় ডোমেইন বলে আর কি, ডোমেইন, চারটা ডোমেইনে পরীক্ষা হয়, আমি সেটা দেখাবো শেষের দিকে, যেটা অস্কি প্র্যাকটিক্যাল স্কিল। তো ওগুলো যদি ঠিক থাকে, তাহলে আমি অবশ্যই সেফ ডক্টর। স্পেশালি আমাদের আপাতত দৃষ্টিতে সেফ বিষয়টা আলোচিত হয় কোনো এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে, তাই কি না ডক্টর সোহান? হ্যাঁ স্যার। হ্যাঁ। জি স্যার। ডক্টর আকিল না আপনার নামটা? জি স্যার। আরেকজন ডক্টর স্যার আকিল। আকিল, হ্যাঁ। আকিল ডাকনাম। হ্যাঁ, গুড। তো এই যে এমার্জেন্সিতে আমরা কতটুক মানে সিদ্ধহস্ত, এটি বলা বড় কঠিন। হ্যাঁ, ডক্টর সোহান তো অ্যানেস্থেশিয়া নিয়ে ডিল করেন, আপনি সবসময় ক্রাইসিস নিয়েই দিন যাপন হুম, করেন জি জি। অপারেশনের টেবিলে। আর যারা চেম্বারে রোগী দেখেন রেগুলার, তাদের মধ্যে তো কিছু কিছু এমার্জেন্সি পেশেন্ট আসে। আসলে আমাদের এমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্টের সীমাবদ্ধতা আছে, এতে কোনো সন্দেহ নাই। একটা হলো হ্যাঁ, চিকিৎসার সুযোগ কম। সুযোগ কম, সুযোগ কম, চিকিৎসার অপ্রতুলতা যেমন আছে, আমাদের স্কিলেরও ঘাটতি আছে। হুম। আমরা কিভাবে রেসপন্ড করব, আমরা কাকে জানাবো, আমি সবসময় সর্বজান্তা হয়ে যাব নাকি, এগুলো অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে জাগছে। যেটা আমি পারবো না, সেটা তো আমি সাপোর্ট নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি সাপোর্ট নিয়ে কোথায় যাব, কার কাছে পাঠাবো? এটি আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত জটিল একটি বিষয় হয়েছে। তো এই জন্য আমরা সেফ ডক্টর, এটি প্রমাণ করা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়েছে। হ্যাঁ, তো এই কোর্স কন্টেন্টগুলো দেখলে আপনি যেমন এফিশিয়েন্ট ডক্টর হবেন, এবং আপনি সেফ ডক্টরেও পরিণত হবেন। অন্ততপক্ষে সেফ ডক্টর হওয়ার জন্য যে টেকনিকগুলো আছে সেগুলো আপনি আয়ত্ত করতে পারবেন, এটি আশা করা যায়। যাক, তো প্রথমেই দেখেন, ডক্টর আকিল যেটা জিজ্ঞেস করেছিলেন না, স্কোপ যেটা বোধহয়, আমি আমার ভাষায়, ফ্যামিলি মেডিসিনের দেশে এবং বিদেশে সুযোগটা কি? ডক্টর আকিল, আপনি আগে কোনটা শুনতে আগ্রহী, বাংলাদেশেরটা না বিদেশেরটা? স্যার আপনার যেটা বললে ভালো হয়। কেন বললে ভালো হয়? আপনার ইচ্ছে আছে? স্যার, সবার আমাদের আগে তো সবার অ্যাব্রোডের। অ্যাব্রড এর, এক্স্যাক্টলি। আমাদের প্রথমে চিন্তা আসে দেশ ছেড়ে গেলেই যেন বাঁচি। এবং তাহলে এখন কোন দেশে যাব, কি নিয়ে যাব? এই তো জি কালকে না পরশু প্রতিদিন তো কারণ কারোর সাথে একটু কথা হচ্ছে, এএমসি করা আছে এখন অস্ট্রেলিয়া। ভাবছি যে কি আমি এএমসি কে বাইপাস করে কিভাবে যেতে পারি। এই প্রশ্নটা কেন আসলো? কেউ যদি অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তায় আছেন, এরকম থাকলে একটু আমার সাথে কানেক্টেড হন, তাহলে আলাপটা আরো সহজ হয়। এরকম কয়েকজনের সাথে আমার অল্প বিস্তর মত বিনিময় হয়েছে যে আমি তো এমসি করেছি, ইভেন পার্ট ওয়ানও করে ফেলেছি, স্যার আমি এখন তাহলে কি করি, আমার এমসি দিয়ে কি কাজ হবে? তা আমরা যদিও অস্ট্রেলিয়ার উত্তর বিস্তারিতভাবে দিয়ে ফেলেছি আগে, এরপরও তো কথা থেকে যায়, জানা বাকি থাকে। তো এই জন্য আসেন এবার আমরা
আমাদের বাইরের স্কোপটা আগে একটু তাহলে দেখি। ডক্টর আকিল মাইন্ড করবেন না, হ্যাঁ? আপনারটা আমরা না স্যার। বলবো। জি। আপনার বলবো কেন পরে বলবো সেটা পরে বুঝতে পারবেন। কেন আপনারটা, বা আপনারটা মানে দেশের অবস্থাটা বলবো পরে। এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, মানে পাকিস্তান প্রতিবেশী, মানে একটু দূরের প্রতিবেশী হয়ে যায় জিওগ্রাফিক্যালি হোয়াট এভার। ওনাদের ওখানে এই ফ্যামিলি মেডিসিন সাউথ এশিয়ানের কনসেপ্টটা শুরু হয়। ওনাদের একজন রিনাউন্ড ফিজিশিয়ান, আমার সাথে দেখা হয়নি যদিও আমি একই দেশে চাকরি করেছি, ওনার নামটা শুনেছি আর কি। প্রফেসর ফেরদৌস কোরেশি সম্ভবত ওনার নাম। কিছুদিন আগে শুনেছি যে উনি ইন্তেকাল করেছেন। ওনার নামটা মনে পড়ে, গ্রেট পিপলের নাম মনে রাখা দরকার। হ্যাঁ, যারা আমাদের এই সাউথ এশিয়ানদের এরকম একটা স্কোপ করে দিয়েছেন আর কি। তখন এরকম রিকগনিশনের ব্যাপারটা ছিল না। এটি আপনারা বুঝতে পারছেন তো না ডক্টর সোহান? জি। পাকিস্তান মেডিকেল কমিশন, আমাদের তো বিএমডিসি না, ওদের পাকিস্তান মেডিকেল কমিশন, ওরা এই সাউথ এশিয়ান এমআরসিজিপিটাকে তাদের দেশের জন্য অফিসিয়ালি অ্যাপ্রুভ করে নিয়েছে। তো এটা এমন নয় যে ওরা পাকিস্তান শুরু করেছে বলে অ্যাপ্রুভ করে নিয়েছে। যদি এমনই হতো তাহলে তো পাকিস্তান এই ডিগ্রিটা যখন চালু হলো তখন থেকে অ্যাপ্রুভাল হয়ে যেত। কি বলেন ডক্টর সোহান? জি স্যার। এটা মাত্র এই 2-1 বছর আগে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে। যেমন ইউকেতে জিএমসি না, জেনারেল মেডিকেল কাউন্সিল, হুম। তাই না? জিএমসি। তো ঠিক এএমসি যেটা বলেন, অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, এরা অ্যাসেস করার পরে অনেক বছর যে এই পরীক্ষা পদ্ধতিটা পৃথিবীর জন্য আপ টু ডেট কিনা, বা এটা যদি সাউথ এশিয়ান বলা হয় তাহলে সাউথ এশিয়ান ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য আপ টু ডেট কিনা, সেটা চিন্তা করে নিজস্ব দেশে দেশে নিজের দেশেরটার প্রায়োরিটি দিয়ে অ্যাপ্রুভ করে নেয়। তাহলে এটা হলো পাকিস্তানের, হ্যাঁ। আর নিচে আপনার লক্ষ্য করছেন একটু করে, এই যে কোয়ালিফিকেশনের আরেকটা চার্টও নিচে দেখতে পাচ্ছেন না? নিচের দিকে দেখেন যে ইউকের ডিগ্রি এমআরসি জিপি ইউকে, অর্থাৎ পাকিস্তানে এমআরসি জিপি ইন্টারন্যাশনাল যেমন ওরা রিকগনাইজ করে, এমআরসিজিপি ইউকেও রিকগনাইজ করে। এখানে সাউথ এশিয়ান বোর্ডের সাথে ওই পাকিস্তান মেডিকেল কমিশনের কিন্তু কোনো অফিসিয়াল লিয়াজু বা অফিসিয়াল ইয়ে নাই, বাইন্ডিং নাই। এটা আলাদা আলাদা বডি। আচ্ছা, তো এটা হলো গেলো পাকিস্তান। তো আমরা তো পাকিস্তানে যাওয়া নিয়ে অত হয়তো বেশি ভাবি না, তো আমি এখান থেকে স্কিপ করে এই দেশেরটা বলি। এটাতে অনেকেরই যাওয়ার চিন্তা, কি বলেন না জি। ডক্টর জি আকিল? জি স্যার। জি স্যার। আর কেউ মাইক অফ অন করতে চাইলে করেন, কোনো সমস্যা নেই। এই দেশে অনেকেই ঘুরে আসছেন, জব করেছেন, চাকরি করেছেন, এখনো খোঁজেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু। এখনো দেখবেন যে সৌদি আরবে আমাদের সুযোগ সুবিধা কি আছে। তো যাই হোক, এই সুযোগ সুবিধা, এমনি চাকরি আছে, আপনি গ্রাজুয়েট ডক্টর পাবেন, কিন্তু আপনি যখন স্পেশালিস্ট হতে যাবেন, কোন স্পেশালাইজেশন করে আপনি ওখানে জব পাবেন? আচ্ছা ডক্টর সোহান, আপনি যত খোঁজ খবর নিয়েছেন, আপনি বলেন তো বাংলাদেশের এফসিপিএস সৌদি আরবে রিকগনাইজ কিনা, জানেন কিনা? রিকগনাইজ না মনে হয় না এখন। মনে হয়? কেউ কি জানেন, আর কেউ আজকে যে শুনছেন সৌদি আরবে অথবা মিডল ইস্ট কান্ট্রিতে এফসিপিএস, যে কোনো সাবজেক্টের মেডিসিন বলেন, সার্জারি বলেন, ওদের ওদেরকে বলে ইয়ে সৌদি কমিশন অফ হেলথ, এরকম আর কি ওদের নাম। হুম, ওদের কন্ট্রোলিং অথরিটিটা, ওদের কাছে এফসিপিএস সর্বশেষ তথ্য পর্যন্ত যতটুকু আমার জানা ওরা রিকগনাইজ করে না। মানে বাংলাদেশের হ্যাঁ, এমডি কোনো এফসিপিএস ডিগ্রি পাওয়া যায় না। রিকগনাইজ করে না। এটা যারা আছে এখনো খোঁজ নিলে জানবেন। শুধু তাই না, যদি আমাকেও বলেন, আমার অপরচুনিটি হয়েছে ওই দেশে চাকরি করার। বুঝতে পেরেছেন? কাজে আমি তো আরো বেশি ভালো করে জানার কথা, যতদিন আমি ছিলাম বেশ একটা লম্বা সময় আমি কাজ করেছি। তো আমি তখন এই এমআরসিজিপির প্রিপারেশনটা নিচ্ছিলাম আর কি। তারপর যাই হোক, পাশ করার পরে আমি স্টে করিনি, আই জাস্ট বিন বিন ব্যাক। তো এইটি হলো একটা ব্যাপার, কিন্তু ইনডিরেক্টলি দেখেন, বাংলাদেশে থেকে এই পরীক্ষা আপনি দিতে পারেন। এটা হয়তো বাংলাদেশে অ্যাপ্রুভ করছে কি করছে না এই আলোচনাটা একটু পরে আসবো, কিন্তু সৌদি আরবে যারা বিদেশে, এমনি তো একটু আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য মানুষ বিদেশে যায়। সৌদি আরবে আগে এটা ছিল ওদের স্পেশালিস্ট হিসাবে 1 বছর আগে, বলতে কয়েক বছর আগে ওরা অ্যাপ্রুভ করে
যে পাশ করার পরে আরো 1 বছর ওদের দেশে কাজ করলে আপনাকে স্পেশালিস্ট হিসাবে রিকগনাইজ করবে এই ডিগ্রিটা করার পর। এরা অবজার্ভ করার পরে ঠিক বোধহয় কয়েক মাস আগে বলল যে সরাসরি আপনি স্পেশালিস্ট হয়ে যাবেন এটা পাশ করার সাথে সাথে, ওয়েটিংটা থাকবে না। তো জিপি বলতে যেটা ওদের দেশে, আমাদের দেশে ধরেন মেডিকেল অফিসার বলতে যা বোঝায় আর কি, ওখান থেকে এই স্পেশালিস্ট হওয়ার স্যালারিগুলো অনেক ডিফারেন্টই হবে। তাহলে এই একটা ভালো খবর আপনাদের দিতে পারলাম। মিডল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে ঠিক একইভাবে ইউএই, এখানেও দেখেন ইউনাইটেড আরব আরব এমিরেটসে ওরা বলতে চেয়েছে আফটার 3 ইয়ার্স এমআরসি জিপি। এটা ইউকে না, কিন্তু আমি বারবার আলোচনা হুম, করছি এমআরসিজিপি ইন্টারন্যাশনালের কথা, অথবা এটার ভেরিয়েন্ট যদি বলেন সাউথ এশিয়া আর কি। হুম। ইয়েতে মিডল ইস্ট কান্ট্রিগুলোর জন্য আবার এমআরসিজিপি কিন্তু আলাদা আছে, এই ইউএই এর জন্য আলাদা পরীক্ষা হয়। এটা যেমন ঠিক, আবার ইউএইতে এমআরসিজিপি ইন্টারন্যাশনালও অ্যাপ্রুভড, একটু ডিফারেন্ট আছে। সাউথ এশিয়ান এটাও তো অ্যাপ্রুভ নাকি? হ্যাঁ হ্যাঁ, সাউথ এশিয়ানটাই তো ইন্টারন্যাশনালের আন্ডারে। ও, আমি আজকের হেডলাইনটি ইন্টারন্যাশনাল লেখার অর্থ হলো যেন সবটা সম্পর্কে একটু একটু ধারণা হয়। আপনি চাইলে সাউথ এশিয়ানটা দিয়ে ইউএই তে কাজ করতে পারেন, আপনি চাইলে এই যে ইউএই এর পরীক্ষা দিয়ে ইউএই তে কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? জি কিন্তু স্যার। ইউএই এর পরীক্ষাটা দিয়ে অন্য দেশে কাজ করতে পারবেন কিনা এইটা উত্তর আমি দিতে পারবো না। এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের জন্য এমআরসিজিপি আলাদা করা যায় কিনা, সেটা তো ডিমান্ডের উপর নির্ভর করে, গভর্নমেন্টের ইচ্ছা, তাই না? আলাদা করে ডিগ্রি করা। কিছু কিছু দেশ এরকম এমআরসিজিপি কে আলাদা নিজের মতো করে তৈরি করে নিয়েছে। হ্যাঁ। তো এটার গ্ল্যামারটা কোথায়, কেন আলাদা করে নিল, আমি একটা স্লাইড আসবে সামনে তখন বলবো। এখন আমরা জাস্ট একটু বলি যে 2 বছর 3 বছরের যে আপনার এই যে টাইমটা আছে না, এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে। এটা তো অনেক বছর আগের তথ্য আমি নিয়ে রেখেছি, হয়তো এখনো তাই আছে। পাশ করার পরে 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে বলতে ওদের যে স্টেট গুলো আছে, ওদের 7টা স্টেট আছে না, এক এক স্টেটে এক এক রুল থাকে, মোটামুটি 2 বছরেও কোনো কোনো জায়গায় তারা স্পেশালিস্ট হিসাবে রিকগনাইজ করে আর কি। হ্যাঁ। এবং তাদের মার্কেট ভ্যালু বলতে যা বলা হয় এটা তো সবসময় বেশি আছে। এটা যেমন ইউএইতে, সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে আছে, ওমান এবং আদার্স ওয়েস্টার্ন কান্ট্রিতে তো আছে। তো ওয়েস্টার্নের মধ্যে এবার একটু যদি চোখ বোলাই, এই যে অস্ট্রেলিয়া, মানে এই কান্ট্রিটা ফ্যামিলি মেডিসিনের ব্যাপারে বলতে পারেন খুবই পরিচিত এবং যথেষ্ট স্ট্রাকচার। বারবার তো চেঞ্জ হয় ওদেরই, আর এসিজিপি বলে আর কি, রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার। এরা এই রয়্যাল কলেজ, এই যে দেখেন এখানে রিকগনাইজ করে নিয়েছে না, কত সালে লেখা, ইউনাইটেড কিংডম, ইউএসএ, এই যে মানে বিভিন্ন দেশের ডিগ্রিগুলোর লিস্ট দেয় না, আমাদের বিএমডিসি তে তো লিস্ট আছে যদি কেউ দেখে থাকেন। তো এই এমআরসিজিপির লেখাটা কি এখানে কোথায় আছে? স্যার, স্যার ওই নিচ থেকে 2 নম্বরে। নিচ থেকে 2 নম্বর, এই যে ইউনাইটেড কিংডম, মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া। বুঝতে পেরেছেন? মানে এটাকে ওরা ইউকের ডিগ্রি হিসাবে অ্যাপ্রুভ করেছে, লক্ষ্য করছেন না? জি স্যার। যেমন শ্রীলঙ্কান একটাকে ওরা রেকগনাইজ করেছে, এই যে দেখেন শ্রীলঙ্কান, এটা আলাদা কিন্তু। শ্রীলঙ্কানটা কি এমডি ফ্যামিলি মেডিসিন। ফ্যামিলি মেম্বার। বাংলাদেশের তো এই লিস্টে আসা দূরে থাক, যাই হোক সেটা পরে বলি। তো এটা ইউনাইটেড কিংডমের একটা স্যার তো আছে। বাংলাদেশে। স্যার হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আমি ডাক্তার ইমন বলছিলাম স্যার। ও, ডক্টর ইমান, বলো। স্যার বাংলাদেশে তো স্যার আহ, মানে স্যার শ্রীলঙ্কার এমডিটা কি স্যার কলম্বোর আন্ডারে সেটা স্যার? কলম্বো নিশ্চয় তাই হবে। ইউনিভার্সিটির এটা একটা প্রতিষ্ঠানে, সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু দেখো যে এমডি ফ্যামিলি মেডিসিন, ওদের এমডি আছে ফ্যামিলি স্যার। মেডিসিনে জি স্যার। শ্রীলঙ্কাতে। তো 2022 সালে এই শ্রীলঙ্কান ডিগ্রিকে অস্ট্রেলিয়ানরা অ্যাপ্রুভ করে নিয়েছে। তারপরে 23 সালে এসে আমাদের এই যে সাউথ এশিয়ান এমআরসিজিবি কে অ্যাপ্রুভ করেছে, এই 2023 সালে মার্চের দিকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর শিওর। স্যার বাংলাদেশে যে ফেলোশিপ আছে স্যার এফসিজিপি, এটা তো স্যার বিএমডিসি রিকগনাইজড না, বাট তারা পাওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা হ্যাঁ, কি কোথাও কোনো অ্যাপ্রুভাল আছে কিনা?
আমার তথ্য জানা নাই তো আসলে, এবং এটা জানা নাই এতে কিছু ঘাবড়ানোর কারণ নাই। এটা তো যারা চালু করেছেন তারাই পাবলিশ করতেন যদি এটা বাইরে কোনো ইয়ে থাকতো, তাই না? তাদের নিজস্ব প্রয়োজনে তো তারা এফসিজিপি যারা করছেন, মানে কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স, তারাই তো ফ্লারিশ করতেন যে আমাদেরটা এই সমস্ত জায়গায় রিকগনাইজড। তো এটা যেহেতু আমরা জানি না, তার মানে ধরে নিতে হচ্ছে যে এটা এখনো অ্যাপ্রুভাল পায়নি আর কি। তো অ্যাপ্রুভাল পেতে গেলে তো আগে নিজের দেশে পেতে হয়, তাই না ডক্টর জি ইমন? স্যার। আগে জি স্যার। আগে তো নিজের দেশে পেতে হবে, তো সেটা যেহেতু বিএমডিসি অ্যাপ্রুভাল দিবে এমন সম্ভাবনা সামনে আছে, তাহলে তারপরে আলোচনা আসবে যে দেশের বাইরে অ্যাপ্রুভাল হবে কিনা। কেমন? যেমন কেউ জি যদি স্যার। এমআরসিজিপি পরীক্ষা দিতে যান, আমাদের আজকে যে যারাই শুনছেন, ওখানে তো চাইবে আপনি বাংলাদেশের রেজিস্টার্ড ডক্টর কিনা, মানে বিএমডিসি সার্টিফাইড কিনা। এটা না হলে তো আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না। তো সেজন্য আগে নিজের দেশে রিকগনাইজ হতে হয়, না হলে তো হয় না। তো যাই হোক, এই হলো অস্ট্রেলিয়ার বিষয়। তারপরে পাশাপাশি একই সময়ে আমি সালটা বা মাসটা মনে হয় এখানে মেনশন করতে পারিনি আমার জানা মতে, এই ইউকেও ওদের যে বিভিন্ন পাথওয়ে বলে তো যাওয়ার জন্যে। উম, আচ্ছা, একটু পিছনে যাই, অনেকে অস্ট্রেলিয়ার বিস্তারিত না হলে অল্প করেই বলি। এই অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যে পাথওয়ে বলে, ও আচ্ছা, এখানে তো ডান দিকে ছিল পিইপি, এই যে পিইপি পেপ পাথওয়ে বলে। ওটা বিস্তারিত আপনারা ইউটিউব দেখলেও বুঝতে পারবেন যে বিভিন্ন রকম বক্তা আছেন, তারা বলেছেন কিভাবে অস্ট্রেলিয়া যায়। আর আমাদের আলোচনাও তো ছিল 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে হয় একদিন, ওটাও শোনা যেতে পারে যারা স্পেসিফিকলি অস্ট্রেলিয়া ভাবছেন। ইউকেতে এই যে সিইজিপিআর, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ফর জিপি রেজিস্ট্রেশন, তো এটাতে কি বলেছেন যে আপনি, আমরা সবাই জানি না প্লেব করার পরে ইউকেতে প্র্যাকটিস করে, ঠিক অস্ট্রেলিয়ার যেমন এএমসি। এখন প্লেব না করে এই এমআরসিজিবি ইন্টারন্যাশনাল করার পরে তারা ওই দেশে ইউকেতে কাজ করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট ডক্টর হওয়ার জন্য আপনি তাদের প্রসেসে ঢুকতে পারেন আর কি। মানে আগে অনেক অনেক বেশি কাজ করা লাগতো, অনেক রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগতো। এটা না করে আপনি ওদের জিপি স্পেশালিস্ট হিসাবে, শব্দটা আমি বললাম আবারও বলছি কিন্তু ভালো করে মনে করুন, আমি শব্দটা বলছি জিপি স্পেশালিস্ট। আমাদের দেশের প্রেক্ষিতে বলে কেমন উল্টা উল্টা লাগে না ডক্টর আকিল? জি স্যার। একদিকে বলছি জিপি জেনারেল প্র্যাকটিশনার, আবার বলছি স্পেশালিস্ট। জি স্যার। জি স্যার। অনেকে ভাবছেন আমি কি স্লিপ অফ টাং হচ্ছে আমার, না, আমি একেবারে কনফিডেন্টলি বলছি জিপিদের স্পেশালিস্ট। তার মানে বোঝাতে চাচ্ছি জিপি কিন্তু, আমার ভাষায় আমি বলি আর কি, যে জাস্ট এমবিবিএস পাশ করে বিএমডিএস সার্টিফিকেট পেলেন আপনি জিপি হয়ে গেলেন, ব্যাপারটা এরকম নয়। জিপি আলাদা একটা পরিচয়, আলাদা একটা ডিগনিটি। আমার আরেকটা আলোচনায় ছিল, ওই যে কমন একটা পিডিএফ পাঠাই সবাইকে, একজন বাংলাদেশি ডক্টর, ওনার ছবিও ছিল, ইউকেতে বেস্ট ডক্টরের উনি মানে অ্যাচিভমেন্ট করেছেন আর কি, ওনার ছবিও ছিল, নামটা তো ভুলে গিয়েছি। এটা আলাদা গ্ল্যামার জিপির জন্য। তো ইউকেতেও এরকম, হ্যাঁ, এই এই যে এই পাথওয়েতে ঢুকে এই গাইডলাইন গুলো আছে আর কি, এখানে লিঙ্ক, এখানে আর ক্লিক নাই করি, কেউ পার্সোনালি জানতে চাইলে টেক্সট করলে আমরা পাঠাই দেবো আপনাকে, এটার আলাদা প্রয়োজনে পিডিএফও দিয়ে দিতে পারবো। এখানে গেলে এই বিস্তারিত পাওয়া যায়। তার মানে দেখেন, ডক্টর আকিলের কিছু উত্তর কিন্তু এখানে মিলে যাচ্ছে না। বিশেষ জি করে যেই ডিগ্রিটা অস্ট্রেলিয়া এবং ইউকেতে অ্যাপ্রুভ করে, তাহলে বুঝতে পারে সারা দুনিয়ায় অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে বা হবে, তাই না? জি এটি স্যার। এটি বুঝে নেওয়া যায়, কারণ মেডিকেল সায়েন্সের সুতি কাগার যদি বলেন এডুকেশন এটা সেটা, আমরা তো মূলত ইউকে বলেই মনে করি, তাই না? ওদের স্ট্রাকচারই আমরা ফলো করি। কাজে ওখানে যখন অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে আর বাধা থাকে না। তবে এটা ঠিক, যে কোনো ডাক্তারের যে দেশে উনি প্র্যাকটিস করেন সেই দেশের ওরিয়েন্টেশন দরকার হয়। হ্যাঁ, সেজন্যেই মানে এই যে এমআরসিজিপি ইউকে হয়েছে, এমআরসিজিপি ইন্টারন্যাশনাল হয়েছে, ইন্টারন্যাশনালের মধ্যে আবার ভাগ হয়ে হয়ে, যেমন ধরেন আমি বললাম যে ইউএই এর জন্য এমআরসিজিপি হয়ে গিয়েছে। আমাদের তো দেশে আলাদা নাম করে নাই, আরেকটা সম্ভবত ছিল অনেক বছর আগে, সেটি হলো ব্রুনেই। ব্রুনেই মনে হয় একটা আছে, তারপরে ইজিপ্টে বোধহয় আলাদা আছে। অনেক বছর আগের, আমি যখন মিডল ইস্টে ছিলাম মনে পড়ছে। এইভাবে ওরা নিজেরা নিজেরা কিন্তু গুছিয়ে ফেলেছে, আমরা পারছি না বলে হচ্ছে না। তো এইভাবেই
এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের প্রসঙ্গটা শেষের দিকে বলি, হ্যাঁ ডক্টর আকিল। জি এই স্যার। বাইরের স্কোপটার জন্য আমার মনে হয় সংক্ষিপ্ত আলোচনা এটুকুই যথেষ্ট বোঝার জন্য। আচ্ছা আর স্যার। এখন, স্যার, হ্যাঁ জি বলেন। স্যার আমার এই বাইরের আলোচনার দেশের টপিকের মধ্যে শুধু দুইটা কোশ্চেন ছিল আর কি, যেহেতু ওই আলোচনাটা আপনি শেষ করছেন। জি একটা পয়েন্ট ছিল যে এই অস্ট্রেলিয়াতে একটা পাথওয়ের কথা বলছেন ভাইয়া, পিইপি পাথওয়ে। হ্যাঁ হ্যাঁ এটাও কি স্যার পিপি। একটা ইন্ডিপেন্ডেন্ট পাথওয়ে, মানে যেটাতে আমার ওই এএমসি মানে ওদের দেশের লাইসেন্সিং এক্সাম পাস না করলেও আমি যাইতে পারবো নাকি স্যার? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আর এক্স্যাক্টলি। ইউকে যেটা বলছেন সিইজি পিআর পাথওয়ে, হ্যাঁ ওইটাও হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা ওইটাতে পাথওয়ে। ওইটাও আমি কোনো ওখানে ট্রেনিং ছাড়া ইউকে মানে কোনো একটা ট্রেনিং 3 বছর এরকম না করা ছাড়া আমি ইন্ডিপেন্ডেন্ট যাইতে পারবো। হ্যাঁ, ওই আর পাথওয়েতে ঢুকলে ওদের কিছু রিকোয়ার্ড ট্রেনিং আপনাকে করতে হবে আর কি। হ্যাঁ, আর কিন্তু স্যার সৌদি আরব আর ইউএই, এই সৌদি আরবের কি আমার এসএমএলই এটা কি পাস করা লাগবে? ওদের যদি দেশে হ্যাঁ ওটা লাগবে। ওটা তো ওদের দেশে লাইসেন্সিং পরীক্ষা। হ্যাঁ এইখানে এটাই। কান্ট্রি টু কান্ট্রি ভেরি করছে, হ্যাঁ। এটি হ্যাঁ একটা ওখানকার লাইসেন্স। চমৎকার প্রশ্ন করেছেন যে লাইসেন্সিং এক্সামকে দেওয়া লাগবে কি লাগবে না, এই ব্যাপারে আপ টু ডেট ইনফরমেশনটা এখনো নেওয়া বাকি আছে আমাদের। তবে যতটুক জানা আছে এর মধ্যে আপনি বুঝে নেবেন যে আপনাকে ওই দেশে, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে যেই লেভেলে আপনি প্র্যাকটিস করেন না কেন সেই লেভেলে আগে লাইসেন্স পেতে হবে। এটাই নিয়ম। আমি আমার ওই সুদানিস কলিগ যারা, খুব ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়েছি গত কয়েক মাস আগে। তারা এমআরসিজিপি পাশ করে ফেলেছেন, সুদানিস। এখন তারা আগে লাইসেন্স পরীক্ষা দিয়ে পাশ করা আছে বলে একটা বিপদে পড়েছে। বুঝতে পারছেন ডক্টর আকিল, শুনতে পাচ্ছেন? কেন স্যার, বিপদ কেন স্যার? বিপদ, আমি বিপদ এজন্য বিপদ বলছি, ওনারা তো রেজিস্টার্ড হয়েছেন জিপি হিসাবে, কেমন? জি স্যার। এখন নেক্সট, এখন অ্যাপ্লাই করবেন না এমআরসি জিপি পাশ করার পরে যে আমি এখন স্পেশালিস্ট হব? জি স্যার। জি স্যার। তারা নাকি বলছে যে তুমি তো জিপি হিসাবে আসছো, তুমি আর স্পেশালিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কি অদ্ভুত নিয়ম মনে হচ্ছে আমার কাছে। ও, তো ওই দেশে নিয়ম কানুনের একটু সংস্কার দরকার হয় আর কি, হ্যাঁ আমারও ও, অভিজ্ঞতা আছে তো। মানে আপনি সবকিছু রেশনাল রেশনাল ভাবলে রেশনাল ভাবনাটা সবখানে কাজে লাগে না। উম, মানে স্যার এরকম। ওরা একবার বলতেছে জিপি, আবার বলতেছে জিপি স্পেশালিস্ট, মানে হ্যাঁ দুইটা। জিপি, এখন আপনি জিপি স্পেশালিস্ট হিসেবে অ্যাপ্লাই করে ওই দেশে যাবেন, কেমন? জি স্যার, বুঝছি স্যার। এই জায়গায় একটু ভালো করেছেন যে এটা আমার জন্য বাকি থাকলো। আমি এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব, ওই গ্রুপে পেলে আপডেটটা জানাবো। একটা চমৎকার প্রশ্ন করেছেন আসলে, আমি এটা ভেবে দেখিনি। এ, জি স্যার, থ্যাংক এটা খুবই ভালো একটা কিছু যে ওদের দেশে লাইসেন্সিং এক্সামটা আপনাকে এক্সাম্পট করবে কিনা। হ্যাঁ, ইউ। জি। তবে তাদের যে মতি গতি যতটুকু আমি বুঝে আসছি আর কি, ওরা প্রথম দিকে এক্সাম্পট করবে না, ওরা খুব যাচাই বাছাই করে। আপনি যেমন ধরেন একটা ডিজিজ হলে যারা বিদেশে আত্মীয় স্বজন যাচ্ছে দেখবেন যে একটা চেস্ট এক্সরেতে একটা ডট দেখলে মিডল ইস্ট কান্ট্রিতে যেতে দেয় না, কিন্তু আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে পারবেন। এই জি অভিজ্ঞতা স্যার। আছে না? খুঁজলে দেখবেন। জি। হুম, মানে এই রুলস এক এক দেশে এক এক ভাবে বিভিন্ন ভাবে না। আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে অস্ট্রেলিয়া ইউকেতে কথা বলতে পারবেন, আপনি সৌদি আরবে মিডল ইস্টে পারবেন না। হুম, জি স্যার। তা কেন? এদের দেশের নিজস্বতা আছে না প্রত্যেকটা দেশের। এরকম স্বাভাবিক। কিছু বিষয় থাকার জন্য সবকিছু একেবারেই মানে ইউনিফর্ম হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নাই আর কি। তবুও আপনি যদি কোনো দেশে আলাদা যেতে চান, ওই দেশের পারসিস্টিং প্রিভেইলিং রুলস গুলো একটু নতুন ভাবে যাচাই করা লাগবে আর কি। ঠিক জি আছে। স্যার। থ্যাংক ইউ। আরেকটা পয়েন্ট ছিল যে স্যার, আরেকটা পয়েন্ট ছিল যে স্যার ওই লিঙ্কডইনে মানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম বেশ জি আগে। জি। বেশ মানে মনে হয় 1 বছর আগে এরকম। এখন যদিও আবার আনইনস্টল করে দিছি, তখন আমার বেশ কিছু চোখে পড়ছিল লিঙ্কডইনে এরকম কিছু সার্কুলার আসতো ওদের আচ্ছা। বিভিন্ন এজেন্সির মাধ্যমে, জি যে দেখা যেত যে আমার এক সময় চিন্তা ভাবনা ছিল যে গ্যাস্ট্রোএন্টারোলজি অথবা হেপাটোলজি ওখানে একটা রিকোয়ারমেন্টে দেয়া থাকতো। ওই মিডল ইস্টের যারা জব এজেন্সির সার্কুলার ওখানের মধ্যে ডেসক্রিপশনে হ্যাঁ যে এমডি ইন গ্যাস্ট্রোএন্টারোলজি অর হেপাটোলজি এরকম। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই প্রথমে যে আলোচনাটা করছিলেন স্যার, মানে এফসিপিএস ওখানে ওরা জি। কাউন্ট হ্যাঁ, করে কিনা যে অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে, তো ওখানে এফসিপিএস না করলে ওরা কি এমডি হিসেবে কি আসলে করে? যেহেতু লিঙ্কডইন ওদের রিকোয়ারমেন্ট এরকম কিছু সার্কুলার আচ্ছা আমার আচ্ছা চোখে। আচ্ছা, এই টেকনিকটা বলি আমি। হ্যাঁ, আমি যেহেতু ওখানেও কাজ করেছি তো, আমি হয়তো কোনো এজেন্সির মাধ্যমে যাইনি, হ্যাঁ আমি যখন জি। গিয়েছি। কিন্তু এজেন্সিগুলো একটা বিজনেস সেন্টার, এটুক তো বোঝেন না বাংলাদেশে যারা
একদম মানে লোকজন নিয়ে যাওয়ার জন্য তাদের একটা বিজনেস ইস্যু আছে। ওখানে যেটা হয়, বিভিন্ন প্রাইভেট সেন্টারে ওরা ডক্টর রিক্রুট করে। হ্যাঁ, যারা জয়েন করলেন, কেউ যদি থেকে থাকেন আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ওরা কর্তৃপক্ষকে বোঝায় যে উনি এফিশিয়েন্ট ডক্টর, হ্যাঁ, এবং তারাও বুঝে আপনি একজন এমবিবিএস গ্রাজুয়েট ওই দেশে পাঠালে ওরা যেভাবে রিসিভ করবে, একজন এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি পাঠালে তাকে আলাদাভাবে রিসিভ করবে, তাই তো? জি স্যার। এটা হচ্ছে অফ দ্য রেকর্ড, অফিসিয়াল রেকর্ড না। মানে আপনার হুম। এমডি কে অফিসিয়ালি ওরা অ্যাপ্রুভ করাবে না বা করবে না, কিন্তু আপনাকে মনে করবে যে আপনি গ্যাস্ট্রোএন্টারোলজির স্পেশালিস্ট, কারণ চাকরি তো ওই আলোচনা করেই দিবে। জি বোঝা স্যার। গেছে পার্থক্যটা? ওদের যেমন ওদের ডিগ্রি অ্যাপ্রুভ করতে গেলে ওদের আমাদের মতো বিএমডিসি যেটা আছে ওরা অ্যাপ্রুভ করবে না, জি স্যার। ওটা তো অ্যাপ্রুভ ওরা করবে না। হুম। কিন্তু যখন অ্যাসেস করবে দেখবে যে উনি স্পেশালিস্ট, ওই সাবজেক্টে যদি উনি কাউকে দরকার তাকে জিপি হিসাবে নিবে। খেয়াল করেন, জি জিপি স্যার। হিসাবে নিবে, স্পেশালিস্ট হিসাবে কিন্তু অফিসিয়ালি আপনাকে দিতে পারবে না হুম। ওদের দেশের আইন অনুযায়ী। কিন্তু আপনাকে হয়তো ওই ডিপার্টমেন্টে কাজ করতে দিবে, একজন স্পেশালিস্টের মতো করে আপনাকে কাজ করতে দিবে। আপনার সাথে যদি কোনো পার্সোনাল চুক্তি সুযোগ থাকে আলাদা করে বেতনও বাড়াই দিতে পারে, কিন্তু জি। অফিসিয়াল রিকগনিশন আপনি পাবেন না। কেমন বুঝছি স্যার। এরকম এরকম অনেকেই আপনার জিপি হিসাবে কাজ করেছে। এটি রুলস, এটি রুলস। মানে আপনার যেমন ধরেন, আমি একটু অ্যাড করি অতিরিক্ত, এমআরসিপি এটাই তো পরিচিত বেশি সবার। জি স্যার। আ- আমাদের দেশ থেকে আমারই পরিচিত, পরিচিত এর জন্য বলছি, আমি তো মেন্টরিং করছি অনেক বছর, এমআরসিপির জন্যই তো শুরু হয়েছিল। অনেক কলিগকে দেখেছি ওনারা এমআরসিপি করার পরে ইউকেতে গিয়ে চাকরি করছেন। এমআরসিপি তো আসলে ইউকেতে গেলে একটা স্পেশালিস্ট ট্রেনিং এ ঢোকার জন্য একটা রাস্তা, হ্যাঁ। অনেকে শুনেছেন যে ST1, ST2, এসটি জি থ্রি স্যার। এইভাবে এইভাবে প্রসিড করতে হয়। জি স্যার। তো কেউ কেউ গিয়ে ওই ট্র্যাকে না ঢুকে মেডিকেল ডক্টর হিসাবে মানে কাজ করেন, তাই না? জি মেডিকেল স্যার। ডক্টর মানে কিন্তু তাকে এমআরসিপি করার কারণে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করে নাই। ওখানে স্পেশালিস্ট বা কনসালটেন্ট হতে গেলে আলাদা ট্র্যাকে না ঢুকলে কিন্তু স্পেশালিস্ট হতে পারবেন না, জি এটা যেই স্যার। জি ডিগ্রি হোক দুনিয়ার। জি কেমন? স্যার। উনি কিন্তু ওই জিএমসির রেজিস্ট্রেশন তো পেয়ে যাবেন, কিন্তু প্ল্যাব ছাড়াই এমআরসিপি করার কারণে ইউকেতে চাকরিটা বা করতে পারেন, যে সুযোগটা এমআরসি জিপি ইন্টারন্যাশনালের ছিল না আর কি আগে। এটি গত এই যে বললাম আলোচনাটা করলাম, এটি তারা অ্যাপ্রুভ করেছে। তার মানে আপনি এমআরসি জিপি করেন বা এমআরসিপি করেন, একটা ট্র্যাকে ঢুকতে হবে। কিন্তু মিডল ইস্ট কান্ট্রি হয়তো একটু অ্যাডভান্সমেন্ট, আলাদা করে ট্রেন্ড আপ পাথওয়ে ট্রেনিং করার জন্য ওরা হয়তো স্ট্রাকচার এখনো গড়ে উঠতে পারে নাই, তাই না? তো ওই কারণে আপনি স্পেশালাইজড এমডি করুন আর যাই করুন, আপনি ওখানে স্পেশালিস্ট হওয়ার মতো কোনো রাস্তা নাই। এখন ভেরি লেটেস্ট কোনো ডেভেলপমেন্ট হলে সেটি আলাদা কথা। তবে যে আলোচনাটা আপনি করলেন, যারা রিক্রুটমেন্ট করে তারা হয়তো রিক্রুটমেন্টটা কনফার্ম করার জন্য এমবিবিএস এর পাশাপাশি স্পেশালিস্ট লোকরে পেলে তাদের জন্য সুবিধা না, দে বিকাম সাকসেসফুল। জি স্যার। জি নাহলে স্যার। তো আপনি অন্যকে বদনাম করবে, যেমন বদনাম মাঝে মাঝে হয় না, টাকা মেরে দিয়েছে বলে যে চাকরিটা দিতে পারলো না। জি স্যার। এটাই হবে টেকনিক, ঠিক আছে? এ, জি স্যার। থ্যাংক ইউ অনেক স্যার। চমৎকার জিনিস আপনার মাথায় ঘুরছে বোঝা যায়। আরো কারো যদি ঘুরে আপনি রেস করতে পারেন যারা শুনছেন, হ্যাঁ। তো এরকম আলোচনা যে কোনো সময় করেন, আমি আবারও তাহলে পরীক্ষার মধ্যে আসি না। ডক্টর সোহান তো প্রিপারেশন নিয়ে আলাপ করছিলেন, জি স্যার। একটা ইস্যু ছিল তো সেখানে। আ- আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমরা এম এ মঞ্জুরুল একটু আলম জানতে স্যার। চাচ্ছি, মনজুর আলম জি, প্লিজ। স্যার আমি হচ্ছে আহ, আপনি অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছিলেন, আমি ওই বিষয়টাতে একটু অ্যাড করতে চাচ্ছিলাম, একটা প্লিজ জিনিস একটু প্লিজ। ক্লিয়ারিফাই করতে চাচ্ছিলাম। জি আহ, সেটা হলো, আমি গত 1.5 বছর ধরে এই জিনিসটা অবজার্ভ করতেছিলাম এমসি প্রিপারেশনের পাশাপাশি। জি। তো আমি সামহাউ জানতে পারি আম, যে ওরা এখন এমআরসিজিপি এখন হচ্ছে রিকগনাইজ করতেছে। কিন্তু হুম। লাস্ট ইয়ার আমার সাথে হচ্ছে বেশ কিছু ডাক্তারের কথা হয়, এবং আমি আম, কিছু ইনফরমেশন পাই যাদের জিপি সেন্টার আছে তাদের একজন ওনারের কাছ থেকে। আচ্ছা। তো
তারা বলতেছে যে আম, আমাদের দেশের যে এমআরসিজিপি যেটা আমরা ইন্টারন্যাশনাল হিসেবে দিচ্ছি, জি। এদের যে এক্সপিরিয়েন্সটা, এইটা সরাসরি ওরা রিকগনাইজ করে না। এবং এইটা হচ্ছে আহ, ওরা যেটা বলতেছিল লাস্ট ইয়ার অনেক বেশি ফাইল রিজেক্ট হয়েছে শুধুমাত্র কান্ট্রি বেজ যে অস্ট্রেলিয়ার বাইরে যে এক্সপিরিয়েন্স আছে তাদের অ্যাপ্লিকেশন গুলা। সে এই ব্যাপারে কি আপনার কাছে কোনো আপডেট ইনফরমেশন আছে যে আচ্ছা, এই আমি জিনিসটা কি আমরা না এখনো না না স্ট্রং আমি ভাবে হোল্ড করতে পারবো কিনা? ট্রেনিং এর বিষয়টা মানে কোন ট্রেনিংটা তারা অ্যাপ্রুভ করে না করে এই অংশটুকু আমি বিস্তারিত বলতে পারবো না, শুধুমাত্র যে ডিগ্রি রিকগনিশনের কথাটা বলতে পারি। আর ট্রেনিং এর ব্যাপারে হলে হয়তো আমাদের যে আরেকজন কলিগ কিছুদিন আগে আলাপ করেছিলেন, ওই দিন কিছুটা আলাপ হয়েছিল, আমার একটু একটু মনে পড়ে, আমি সাথে ছিলাম। এই মাসখানেক হলো বোধহয়, 1-1.5 মাসের মধ্যে উনি অস্ট্রেলিয়া চলে হুম। গেছেন। জি ওই স্যার। দিনকে আপনি ছিলেন ডক্টর মনসুর আহ, ওই না স্যার, সেশনটাতে? আমি ওনার ওই দিন ছিলাম না, কিন্তু আচ্ছা আমি পরে ওই রেকর্ডিং ভিডিওটা দেখেছি স্যার, আচ্ছা, ইউটিউব থেকে। ইউটিউব থেকে দেখেছেন। তো ওনার সাথে আমার মাঝখানে জি স্যার। কয়েকদিন আগে আবার কথা হলো। এই যে আপনি আরেকটা বিষয় রেজ করলেন না, ট্রেনিং ভ্যালিডিটির ব্যাপারটা, তো এটি তো জি স্যার। এখন ওখানে যারা কাজ করছেন ওনাদের মুখ থেকেই শুনতে হবে, হ্যাঁ। তো যেহেতু আমি অস্ট্রেলিয়ায় কাজ করিনি, ট্রেনিং ভ্যালিডিটির ব্যাপারটা ওই ডক্টর রেজওয়ান ওনার নাম, উনি আবারও আরেকদিন এই 2-1 সপ্তাহের মধ্যে আরেকবার সময় দেওয়ার কথা, আমার সাথে কথা হয়েছে। তো আপনার এই কোশ্চেনগুলো, ট্রেনিং এর বিষয়টা আমারও নলেজে থাকবে, আপনি একটু আমাদের সাথে কানেক্টেড থাকেন, তাহলে ওনার মুখ থেকে সরাসরি শোনা যাবে আর কি, একদম মানে ফেস টু ফেস কথা বলার মতো। কোনটা মানে তাহলে আমাদের জানতে হবে যে কোন ট্রেনিংটা রিজেক্টেড হয়। এখানে রিজেকশনের কতগুলো বিষয় এমন হতে পারে, আমরা প্রায় সময় বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রি থেকে বিভিন্ন রকমের আনফরচুনেটলি ফলস সার্টিফিকেট শো করি না? হ্যালো হ্যাঁ, ডক্টর জি স্যার। মনসুর, কি বলেন, আমরা করি না? ইয়েস স্যার, শুনতেছি। করি, করতে বাধ্য জি হই স্যার। বা জি স্যার। বিভিন্নভাবে করি। এটি ওই যে ডক্টর রেজওয়ানের কথা আমি নিজেও জানি, উনি আমাদের সাথেই ট্রেন্ড আপ, তো এখান থেকেই ওনার গ্রোন আপ। এরপরে তো উনি মালদ্বীপ গেলেন, মালদ্বীপ থেকে আবার ইউএই গেলেন। এই যাওয়ার পুরা ট্র্যাকটা আমার জানা, মানে আমার সাথে বারবার বারবার ওনার কথা হতো, তো আমি সার্টিফাই করতাম, ডকুমেন্টগুলো রেডি করতাম যতটুকু আমার দ্বারা করা যায়। ওই সময় উনি বলতেন যে কোনো একটা ট্রেনিং যদি আপনি নোট করেন, এটা আপনি কোথায় ট্রেনিং নিলেন না নিলেন, এই সব কিছুই ওরা ইভেন টেলিফোনে বা বিভিন্ন চ্যানেলে খোঁজ নেয়। বুঝতে পেরেছেন? জি এটা স্যার। এটাকে বলে বোধহয় ইয়ে বলে আর কি, না এই পোর্টফোলিওই বলে এখন, না যেগুলো আগে ছিল না, মানে 20 বছর আগে হয়তো এমন ছিল না। মিডল ইস্ট কান্ট্রির কথা বলছি আমি। তাহলে আপনি যখন অস্ট্রেলিয়া যাচ্ছেন, ওখানে আপনার এই পোর্টফোলিও ফিল আপ করতে হবে, ডিগ্রি করার পরে আপনার এক্সপিরিয়েন্স গুলো দেখাতে হবে। সেখানে যদি কোনো একটা ব্যত্যয় ঘটে তখন তারা আপনাকে অ্যাকসেপ্ট তো করবেই না, এটাই স্বাভাবিক। কিন্তু ডিগ্রিটা আলাদা, মানে ট্রেনিং বলেন, এক্সপিরিয়েন্স বলেন আর ডিগ্রি, ডিগ্রি ব্যাপারটা ভিন্ন। কিন্তু ডিগ্রির পাশাপাশি যতই আপনি ট্রেনিং করবেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা সিএমই করেন, ভ্যালিড সিএমই, এটা আপনার স্টোরে জমা হবে, আপনি প্রায়োরিটি পাবেন। প্রত্যেকটা একাডেমিক অ্যাক্টিভিটিজের গুরুত্ব আছে। তো সেটি ওই যে আপনি যেটুকু বললেন, আমার কাছে মনে হয় উত্তরটা এইভাবে বলতে চাই যে আপনি যদি কোনোভাবেই এমন একটা ট্রেনিং এর অংশ দেখালেন যেটা স্ট্যান্ডার্ডাইজ না, অ্যাপ্রুভ না, তাহলে তারা রিজেক্ট করবে। আপনি নিশ্চয় জানেন গত 2-1 বছরে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো অ্যাক্রেডিটেশনের জন্য উঠে পড়ে লাগছে, এটা হ্যাঁ। শুনেছেন? কেন লাগছে? জি স্যার। আমাদের এখানকার কার- লেখাপড়া এটা সেটা একদম আপডেটেড না। এতে এইটা বলতে কোনো সন্দেহ নাই, আমি নিজেই তো একাডেমিক্সের সাথে জড়িত, নিজে একা যদ্দূর পারি চেষ্টা করে যাচ্ছি, আপনারাও পাশ করে এসেছেন, করছেন বাংলাদেশের। দেখবেন যে এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না, এটা আমাদের দেশেই শুধু চলবে। তাহলে আপনি যে একটা ট্রেনিং নিয়ে অস্ট্রেলিয়া যাবেন, তাদের দেশে তো কাজ করবেন, তাদের জনগণের সেবা দিবেন, তারা এটা ভ্যালিডিটি টেস্ট করবে না, চেক করবে না? অবশ্যই করবে। হ্যাঁ, আমার মনে অবশ্যই হচ্ছে স্যার। আমার মনে জি হচ্ছে স্যার। যেন অনেকগুলো ট্রেনিংকে তারা হয়তো অ্যাপ্রুভাল করে নাই, আপনি হয়তো সেই তথ্যটা পেয়েছেন। এরপরও আরো বিস্তারিত হয়তো আমরা ডক্টর রেজওয়ানকে পেলে আরেকদিন শুনবো আর কি ওনার কাছ থেকে। ঠিক আছে? আর কিছু ওকে স্যার, বলবেন? থ্যাংক আর ইউ। কিছু এর বাইরে আর কিছু বলবেন কি? না স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। না পরেও বলতে পারেন, তাহলে আমি এই পরের এজেন্ডায় যাই, আবার স্যার ফেরত আসবো, স্যার হ্যাঁ, নাহলে আর স্যার শেষ হবে না আলোচনা। স্যার ইন দ্য মিন টাইম আমি একটু কোশ্চেন করি, ওই হ্যাঁ, যে শিওর তার শিওর। সাথে আমি একটু করি, সাপ্লিমেন্ট করি, জি। যে
এই যে ট্রেনিংটার কথা যেটা বললো যে ওরা রিকগনাইজ করে নাই সামহাউ, যে তো যে যে ট্রেনিংটা শো করছে, হ্যাঁ, ওই ট্রেনিংটা কি এই যে জিপি পরীক্ষা দেওয়ার আগে আমাদের যে সার্টিফিকেটটা কালেক্ট করে দিতে হয়, যেখান থেকেই দেই আমরা, নন হ্যাঁ, ট্রেনিং হিসাবে দেই বা ট্রেনিং হিসাবে যে সার্টিফিকেটটা আমরা মানে ফর্মের সাথে যেটা দিব স্যার, এটা হ্যাঁ, কি ওই ট্রেনিংটাই ওরা যাচাই করবে নাকি পরে আমাদের কিছু আবার দেখাইতে হবে স্যার? এটি উত্তরটা এভাবে বলবো। শুধু ওটাও তো একটা ট্রেনিং অবশ্যই না, যেটা আপনি পরীক্ষার রিকোয়ারমেন্ট হিসাবে নিচ্ছেন, কিন্তু আরো ট্রেনিং তো আপনার করা থাকে জীবনে, আছে না? হুম হুম। জি স্যার। সেগুলো আপনাকে অ্যাড করতে হবে তো, ট্রেনিং গুলো। হুম, ওটা আমি আচ্ছা, শো করতে পারবো, জি স্যার। অবশ্যই পরীক্ষার জন্য হয়তো আপনি শো করলেন না, কিন্তু আপনার যে জব প্লেসটা, যাদের হুম হুম। আন্ডারে আপনি কাজ করবেন, তাদের কাছে তো আপনি যত পারেন ট্রেনিং শো করবেন, ওরা সবটাকেই ক্রস চেক করবে। জি স্যার, ওটা তো ক্রস চেক করবে। এখন স্যার ধরেন আমি তো স্যার সরকারি চাকরিতে আছি স্যার। জি, আর আমি যতদিন আছি, এখন আমার পরীক্ষাটা দিতে হলে তো আমি সরকারি ট্রেনিংটা দেখাবো না, দেখা গেল যে আমি নন ট্রেনিং হিসাবে হয়তো বা আমি কোনো হসপিটাল থেকে, হয়তো সেই হসপিটাল আমি সরকারি চাকরির আগে 2 বছর কাজ করছি, এখন আমি সেটাকে হয়তো এক্সটেন্ড করে 3 বছর বা 5 বছর আমি দেখাবো। তো পরবর্তীতে আমি যখন আমার সরকারি চাকরি ট্রেনিংটা দেখাবো, এটা তো এটার সাথে স্যার মাস্ট করে যাবে যে আমি একই সাথে সরকারি চাকরি করছি। জি, তাহলে ওই টাইমে আমি কিভাবে এই নন জি। ট্রেনিং হিসাবে আমি? ও আচ্ছা, ফ্যান্টাস্টিক কোশ্চেন। এটা খুব সহজ উত্তর হবে। এই যে সাউথ এশিয়ান প্যাটার্ন অফ এক্সামিনেশন, এটা সাউথ এশিয়ান প্যাটার্ন, এটা ইউকেও না, এটা অস্ট্রেলিয়াও না, তাই না? জি স্যার। এটাকে বলে কনটেক্সচুয়াল। আমি ওই কথাটাই শেষের দিকে যেতে চাচ্ছিলাম, যে কনটেক্সট মানে এই দেশের কনটেক্সটে আপনি একজন জিপি। জি স্যার। আচ্ছা, আবার ইউকেতে যারা, ইউকের কনটেক্সটে জিপি। তা আমাদের দেশে ধরেন সাইনবোর্ড আমরা যারা আমারটা আত্মসমালোচনা নিয়ে বলে, অন্যদের গুলা আপনারা বুঝে নিয়েন। আমি মেডিসিন স্পেশালিস্ট না। আমার জি স্যার। ডিগ্রি দেখলে দেখলে আমার পরিচয় প্রতিষ্ঠানে মেডিসিন স্পেশালিস্ট। আমি কি আদৌ আসলে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে জেনুইনলি প্র্যাকটিস করি? আমি বলবো যে না। আমি জিপির মতোই, রুগী আসে, ইভেন কোনো ডিগ্রি ছাড়া, সরি টু সে, মানে জিপি বলতে এমবিবিএস পাশ করে বিএমডিএস এর সার্টিফিকেট নিয়ে যদি চেম্বারে বসি, সেরকম জিপি যেভাবে রুগী দেখেন আমার কাছে এভাবে রুগী আসেন, আমি চিকিৎসা দিচ্ছি। আমি কোনো সিস্টেমের মধ্যেই নাই। জি স্যার। কিন্তু আমার বাজার দর একটু বেশি না? হুম ডিগ্রি টিগ্রি দেখে একটা প্রতিষ্ঠানে চাকরি করে এই পরিচয়, আমার বাজার দর বেশি। হুম এই হুম। তো ব্যাপার। রুগী তো জানেন না যে আমি ভালো ডাক্তার না খারাপ ডাক্তার, যতক্ষণ আমি আমার কাছে রুগী পাই না। আমাকে দেখার পর, উনি অ্যাসেস করার পর হয়তো বুঝতে পারেন যে হ্যাঁ এই ডাক্তার হয়তো ভালো, সেটা তো পরে। জি স্যার। কোনো সিস্টেমের মধ্যে আমরা নাই। না। বুঝতে পেরেছেন? তা জি আপনি স্যার। যখন এমআরসি জিপির জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে ওই যে আমি তো কয়েকজনকে পরামর্শ আপনাকেও দিয়েছি কিনা বা অন্য কাউকে বলেছি যে ওই, যেখানে আপনি গভর্নমেন্ট জব করেন সেখানে তো আপনি একটা পজিশনে জব করেন। জি স্যার। যেমন যেমন ডক্টর সোহানকে যদি ইন্ডিকেট করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওনার অ্যানেস্থেশিয়া ক্যারিয়ার, এই অ্যানেস্থেশিয়া তো জিপির সাথে মিলে না আসলে, তাই না? না না স্যার। জি স্যার। অ্যানেস্থেশিয়া তো বসে বসে রুগী দেখেন না কোথাও, পেশেন্ট, ক্লিনিক্যাল পেশেন্ট ডিরেক্টলি হ্যান্ডেল করেন না। তাহলে উনি তো আর অ্যানেস্থেশিয়া দেখায় জিপির পরীক্ষা অ্যাপ্লাই করতে পারেন না। না। ঠিক জি তো? স্যার। পারবেন জি না। স্যার। হুম। কিন্তু আপনি ভিতরে যদি জিপি করেন, অ্যানেস্থেটিস্ট হওয়া সত্ত্বেও কেউ বাধা দিবে আপনাকে? বাংলাদেশে না আইনগতভাবে দেওয়ারও নাই, পারবেও না। না স্যার, এজ এমবিবিএস সাথে প্র্যাকটিস করতেই পারবে হ্যাঁ, জিপি। পারতেই পারেন। তো হুম। এই কথাগুলো তো ওরা বোঝে, ওরা বোঝে না তা না। জি স্যার। হ্যাঁ, এখন আপনি জিপির সার্টিফিকেটটা দেখাবেন আলাদা করে। যেমন ডক্টর সোহান, ওনার অ্যানেস্থেশিয়া সার্টিফিকেট দেখাবেন না, উনি দেখাবেন যে আমি জিপি করি, সেটা হুম। ফার্মেসির এক কোনায় হোক বা একটা কনসালটেশন সেন্টারই হোক। এই সার্টিফিকেটটা দেখাবেন শুধুমাত্র পরীক্ষার পারপাসে। জি স্যার। এটা হলো মূল উদ্দেশ্য। হুম এখন আপনি যদি আবার জব পারপাসে কোথাও দেখান, আপনি যে এই এই সমস্ত সাবজেক্টে, এই সমস্ত সাবজেক্টে আপনি ধরেন মেডিকেল অফিসার, রেজিস্ট্রার বা অন্য কোনো পজিশনে কাজ করেছেন, সেটা আপনি ট্রেনিং হিসেবে দেখাবেন যখন জবের ওখানে দেখাবেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ব্যাপারটা এমনই ঘটবে, এটা আমার ধারণা থেকে বলছি, ব্যাপারটা এমনই ঘটবে। জি স্যার, জিপি তখন জিপি আমি করা তো, জিপি হিসাবে পরীক্ষা দেওয়ার সময় কি সার্টিফিকেট দিছিলাম ওইটা ওরা তখন আর এটা না না, দেখবে না? কেন জিপি তো আসলে কোনো আমাদের দেশের হুম জিপি, হুম। আমি আরেকটু অ্যাড করি। ওই ওই দিন ডক্টর রেজওয়ানও বলেছিলেন অস্ট্রেলিয়ার স্ট্রাকচারটা। একটা হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল জিপি। ইন্ডিভিজুয়াল মানে আপনি জিপি, আপনাকে কেউ সুপারভাইজ করছে না। জি স্যার।
তা আমাদের দেশে যারা জিপি করছি ধরেন যদিও এলোমেলো হয়েছে এরপরও যদি বলি বা আমি যদি প্র্যাকটিস করে আমাকে কে কেউ সুপারভাইজ করছে, আমারটা বাদ দেন, আমি তো এখন হয়তো ওটাই করছে সিনিয়র, না স্যার, এটা তো জুনিয়র সবাই যারা কাজ বসে করে। কেউ কি সুপারভাইজ করছে? কেউ হ্যাঁ সুপারভাইজ হ্যাঁ, করছে না। জি স্যার। ওদের দেশে তো সুপারভাইজ জিপি করতে হবে প্রথমে আপনাকে, হুম হুম। তাহলে এটা একটা ট্রেনিং এর অংশ। তা আমাদের দেশে ট্রেনিং নাই বলে এখন সুপারভিশনও নাই, কোনো প্রতিষ্ঠানও নাই। খেয়াল জি করেন। স্যার। জি এটির স্যার। জন্য এটির জন্য ইদানিং একটু কাজ হচ্ছে। আহ, আপনাদের যারা আছেন কয়েকজন জানেন আমি এই প্রক্রিয়ার সাথে জড়িত, আরো দু একজন সিনিয়র আছেন, তারা সহ মিলে একটা অফিসিয়াল স্ট্রাকচার করা যায় কিনা এটা ভাবা হচ্ছে। যেমন এই সুপারভিশনটা এখনো অ্যাপ্রুভ করেনি, এটা হয়তো পরীক্ষার মান, ডক্টর ইমন বললেন না যে এফসিজিপি আছে, আছে হুম হুম। হয়তো, কিন্তু এটার কোয়ালিটিটা স্যার হয়তো অত্যুক অ্যাপ্রুভালে আসতে পারে নাই। ইমন কিছু বলবে নাকি? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম স্যার, আমার দুইটা ইয়া ছিল, সেটা হচ্ছে স্যার আহ, আহ, যে বাংলাদেশে যে এফসিজিপি সেটা তো প্রায় 1985 সাল থেকে চলে আসতেছে, এবং মোটামুটি ভাবে সার্ক কান্ট্রি গুলাতে এটার একটা মোটামুটি, আমি বিভিন্ন ওয়েবসাইট ঘাটার চেষ্টা করছি গত 1-1.5 মাস, যে এটার একটা রিকগনিশন মোটামুটি পরিচিতি আছে। পরিচিতি আছে আর কি, প্লাস পরিচিতি হচ্ছে বলা স্যার যায়, পরিচিতি। ডাব্লিউএইচওর যে ফ্যামিলি মেডিসিন উইং আছে, ডাব্লিউএইচওর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ তারা হ্যাঁ। এফসিজিপি কে ডিরেক্ট, তারা একটা একটা রিকগনিশন দেয়, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে। হুম। সাথে পাশাপাশি ওংকা যারা আছে, ওয়ার্ল্ড ওঙ্কা, অর্গানাইজেশন অফ হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ। ডক্টরস, তারা ডিরেক্ট অ্যাপ্লিকেশন দেয় এফসিজিপি কে। ওংকা এটা অ্যাপ্রিসিয়েট করে। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে স্যার বিসিপিএস এর যে ফ্যামিলি মেডিসিনের যে একটা প্রসপেক্টাস ছিল, হুম হুম হুম। সেখানেও কিন্তু এফসিজিপি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পিজিসিএফএম যে পোস্ট গ্রাজুয়েট কোর্সটা আছে স্যার, সেটার কিন্তু নামটা উঠে এসেছে। তো সেখানে আপনি তো স্যার পিজিসিএফএম এরও ট্রেনার ছিলেন, ফ্যাসিলিটেটর এখনো তো আছেন আর কি পিজিসিএফএম, হয়তো বা সামনে আবার নতুন ব্যাচ তৈরি হবে। তো স্যার হ্যাঁ। এগুলাকে নিয়ে আপনারা কি কোনো কাজ করতেছেন কিনা, যে বা কবির আহমেদ স্যারের সাথে, লেফটেন্যান্ট কবির আহমেদ খান স্যার আছে, ফ্যামিলি মেডিসিনে বাংলাদেশের পায়োনিয়ার, আপনি মেডিসিন প্লাস ফ্যামিলি মেডিসিনের একজন পায়োনিয়ার বাংলাদেশে, স্পেশালি ফ্যামিলি মেডিসিনের কথা যদি আলাদা করে বলি স্যার। তো স্যার এই আপনাদের কি এরকম কোনো লক্ষ্য আছে যে বাংলাদেশে ফ্যামিলি মেডিসিনের কোনো একটা কোর্স, যেটা যে কোনো কোর্স বা ডিগ্রি যেগুলো আছে, ডিপ্লোমা ডিগ্রি যেমন এফসিজিপি বা অন্যান্য কিছু, একটা রিকগনিশন দেওয়ার জন্য এটা অ্যাটলিস্ট যারা এটা বাংলাদেশে জিপি করবে, হুম হুম হুম। এখন ওই যে স্যার আপনি একটা কথা বলেছেন যে বাংলাদেশে এমবিবিএস মানে জিপি না, এটা আমিও এখন মনে করি একজন ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে, যে বাংলাদেশে অ্যাটলিস্ট তাদেরকে একটা সার্টিফিকেট কোর্স করা উচিত একটা রিকগনাইজ প্রতিষ্ঠান থেকে, অবশ্যই একটা অবশ্যই অবশ্যই। তো স্যার এরকম কি কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা, যে একটা হ্যাঁ প্রতিষ্ঠা সার্টিফাইড হ্যাঁ। জিপি হিসাবে যারা চেম্বার করবে? আচ্ছা আচ্ছা, তো এটা দুটো, প্রথম অংশটা যে ডক্টর ইমন যেটা বললো যে এটা কনসেপচুয়াল ইস্যু আছে, যে আমি জিপি, আমি আসলে কোন ক্যাটাগরিতে নিজেকে জিপি ভাবছি, এই ভাবনার পরিবর্তন দরকার আছে। আমি আরেকটা অন্য কোনো দিন এই জিপি কনসেপ্ট নিয়ে কথা বলার জন্য আমি রেডি হয়েছি, আজকে না। আর আরেকটা হলো যেটা আমাদের উদ্যোগটা কি, হ্যাঁ, আমরা চেষ্টা করেছি গত 2-1 বছরে, অনেকেই, ডক্টর ইমন যেমন, আবার অনেকেই এই প্রক্রিয়ার সাথে, ওই কোর্সের সাথে জড়িত, এফসিজিপি সম্পর্কে আমরা জানি, তারপর আরো কিছু কিছু কোর্স বিভিন্ন জনেই বিভিন্নভাবে করেছেন। তো অফিসিয়াল রিকগনিশনের অথরিটি তো বিএমডিসি, তাই না? এখন বিএমডিসি কে গাইড করতে হয়, যেমন বাংলাদেশে এফসিপিএস গুলোর জন্য গাইড করে বিসিপিএস, যদি বিসিপিএস একটা প্রতিষ্ঠান, বিএমডিসি আরেকটা প্রতিষ্ঠান, কিন্তু বিসিপিএস এর যারা কাজ করেন তারাই তো বিএমডিসির চেয়ারম্যান হন, তাদেরই ওদের নীতি নির্ধারক হন, তারা তাদের সম্পর্কে জানেন বলে ইজিলি এটা অ্যাপ্রুভ করেই ফেলে। এখন এফসিজিপিটা বিএমডিসি হয়তো অ্যাপ্রুভ করবে যতটুকু শোনা যায়, কখন করবে, করলে আমরা বুঝতে পারবো। আমাদের দেশেরটা শুধু দেশে এবং বিদেশে অ্যাপ্রুভালের জন্য একজন, একটা রিলায়েবল সংস্থা দরকার। আমার মনে হয় যেন বিসিজিপি বা ওই এফসিজিপি যারা প্রদান করেন জি স্যার, লিস্টে আসতে পারে, বাংলাদেশ। এই শব্দটা জি স্যার। ডক্টর ইমনের ভাষায়, তারা এই সম্পর্কে জানে, তারা এটা, যে এটা একটা ফ্যামিলি মেডিসিনের কোর্স, এটা মনে করে, কিন্তু এটার অফিসিয়াল অ্যাপ্রুভাল দেওয়া মানে তো তাদের বিভিন্ন জবের মধ্যে ঢুকে পড়া, তাই না? বিশেষ করে যারা গভর্নমেন্ট প্রতিষ্ঠান বিএমডিসির মতো আছে, তারা করে কিনা, যদি তারা না করে থাকে তাহলে এটা নিয়ে তো ওই দেশে আর কাজ করার সুযোগ থাকে না, পরিচিতিটা থাকে। এবং ই পোর্টফোলিও করার সময়, ই পোর্টফোলিও মানে আমার পেছনে কি কি ট্রেনিং আছে, কি কি ডিপ্লোমা, এমফিল বা যেটাই বলেন, এরকম যদি একটা নামও থাকে, এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। যেমন ডক্টর ইমন বললে যে
ইভেন পিসি পিজিসিএফএম না, পিজিসিএফএম আমাদেরটা স্যার, জি স্যার। পিজিসিএফএম। তো পিজিসিএফএম তো মাত্র শুরু হয়ে করেছি আমরা, এই 2-1 বছর হলো, কয়েকটা ব্যাচ না? তোমরা কত ব্যাচ ছিলা, চতুর্থ ব্যাচ নাকি? স্যার আমরা জি স্যার, আমরা চতুর্থ চতুর্থ ব্যাচ, ব্যাচ ছিলাম চতুর্থ স্যার। ব্যাচ। তা আমরা ধীরে 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 এটা করার পরে চতুর্থ ব্যাচ আবার একটা করব, এটার জন্য প্রস্তুতি নেওয়া, আবার পেছনে আসা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন করে। এছাড়াও তো আরো অনেকগুলো কোর্স আছে এখন। ওই যে বিসিপিএস দেখেছে, বিসিপিএস এ তো ফ্যামিলি মেডিসিন আছে, এফসিপিএস আছে, তাই না? তো তারাও দেখেছে তাদের অ্যালাইড আর কি কি কোর্স বাংলাদেশে আছে, সেটা কোনটা কোনটা তারা অ্যাপ্রুভ করে। তার মানে এই নয় যে বিসিপিএস অ্যাপ্রুভ করে বা রিকগনাইজ করে মানে বা আরেকটা প্রতিষ্ঠানও করবে। এটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান ভেরি করতেই পারে। ঠিক একইভাবে অন্য দেশের, যদি তুমি যেটা বলেছো যে এই অন্যান্য দেশের লিস্টের মধ্যে তুমি খুঁজে নিয়ে দেখেছো চমৎকার ভাবে, তার মানে যারা, তুমি যেই প্রতিষ্ঠানে দেখেছো তারা এই সম্পর্কে জানে, তারা সার্চ করেছে, আজকাল তো ইন্টারনেটে খুলে দেখাও যায়, ইভেন নিজের নামও দেখা যাবে। ওরা খুঁজে খুঁজে দেখেছে এটা কোর্স স্ট্রাকচার কি, এটা সেটা দেখার পরে তারা মনে করেছে যে হ্যাঁ এটা একটা ভালো ফ্যামিলি মেডিসিনের কোর্স হতে পারে। এটা একটুকুই, এটা একটুকুই। তো এটা এটা প্রমাণ করতে হবে। তো এখন আমাদের উদ্যোগটা যদি বলা হয়, প্রসঙ্গটা একটু আমার দিকে আসলো বলে বলছি আর কি। আমরা মাঝখানে একটা সোসাইটি অফ ফ্যামিলি মেডিসিন করেছি, হ্যাঁ। আমরা ওই এক্সিকিউটিভ কমিটিতে আছি। এ, কয়েকজনের নাম তো অনারেবল শুনেছেন আপনারা। এটার সাথে কয়েকজন জড়িত। মাত্র কাজটা শুরু হয়েছে অফিসিয়াল, সরকারিভাবে একটা প্রতিষ্ঠানকে তো অফিসিয়ালি অ্যাপ্রুভাল পেতে হয়, তাহলে এটা রিকগনিশনটা হবে। গভর্নমেন্ট যদি আমাকে অ্যাপ্রুভ না করে, তাহলে আমার অ্যাপ্রুভাল অন্য দেশে কিভাবে পছন্দ করবে? যেমন ধরেন এই যে আজকে যে এমআরসি জিপি নিয়ে কথা হচ্ছে, এটার একটা বাংলাদেশের বডি, যেটা আমি শেষে বলতে চাচ্ছিলাম এখনই বলি। কেউ যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে এই দেশ থেকে অ্যাপ্রুভাল দিবে কে? কোনো অফিসিয়াল বডি তো নাই। যেমন শ্রীলঙ্কাতে আছে, ইন্ডিয়াতে ইন্ডিয়ানরা শ্রীলঙ্কা হয়ে অ্যাপ্রুভাল নিয়ে তারা পরীক্ষা দেয়। আমাদের দেশে এক সময় স্যার ছিলেন, অনেক সিনিয়র স্যার, আমাদেরও মানে ইনডাইরেক্টলি টিচার উনি। ওই সময় আমরা অ্যাপ্লাই করে পরীক্ষা টরীক্ষা দিয়েছি। তো একজন মানুষ কি আর সারা জীবন এটার সাথে লেগে থাকবে? পরে তারা নতুন মানুষ খোঁজ করছেন, কে এই কাজটা করতে পারবেন। তাহলে যিনি এই কাজটা করবেন ওনাকে দায়িত্ব নিয়ে তো বলতে হবে যে এই দেশের স্ট্রাকচার এরকম, এই ডিগ্রিগুলো এরকম এরকম, না হলে তো অ্যাপ্রুভাল হয় না। ব্যাপারটা এমনই ঘটে থাকে। তো এটি করার জন্য এই যে ফ্যামিলি মেডিসিন সোসাইটি যেটা হয়েছে, এই এটা এই ফাইনাল অ্যাপ্রুভালের পথে, আশা করি 2-1 মাসের মধ্যে হয়ে যাবে। যেটা ফর্ম করা হয়েছে বছর কানেকও হয়নি বলতে গেলে এরকম সময়। তো এটি যখন হয়ে যাবে, তারপরে এই দেশের সমস্ত এই ফ্যামিলি মেডিসিন ডিগ্রিগুলো স্ক্রুটিনাইজ হতে হয়ে যাবে। তারপরে আশা করা যায় এই বিভিন্ন দেশে এগুলো নিশ্চয়ই কান্ট্রি টু কান্ট্রি কমিউনিকেশনের দরকার আছে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, এমনি এমনি বললে হবে না। হ্যাঁ, আমি যতই ভালো কাজ করি না কেন, এটা ফ্লারিশ করার সুযোগ থাকতে হবে। যাই হোক, আলোচনা ফ্যামিলি মেডিসিনের নিয়ে আরো অন্য সময় করব। আজকে পরীক্ষা নিয়ে যেহেতু আলোচনায় আছি, এর মধ্যে থাকি। এবার আমরা তাহলে একটু পরীক্ষা নিয়ে কথা বলি, হ্যাঁ? আমাকে একটু এখন সুযোগ দেন, পরে আবার একই প্রশ্ন আসলে ঘুরে ফিরে এতক্ষণ যা হয়েছে পরে বলা যাবে। তো ডক্টর সোহান কি টায়ার্ড হয়ে গেছেন কিনা? আবার একটু আমার সাথে জয়েন করেন, অডিওটা অন করবেন, হ্যাঁ? আমি আপনাকে সাথে জি নিয়ে স্যার, কথাগুলো আছি বলতে স্যার। চাচ্ছি। না স্যার, টাইম। আচ্ছা, তাইলে পরীক্ষা পার্ট এ, সরি পার্ট 1, পার্ট 2, কেমন? তো এটি দুটো অংশে বিভক্ত। তো দুটো অংশে বিভক্ত হলেও প্রথম প্রশ্নটা তো আবার আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না, তাই না? জি কয়বার স্যার। পরীক্ষা দিতে পারবো, এটা খুবই কমন একটি প্রশ্ন। তো লেটেস্ট আগস্ট 2025 এই ট্র্যাকগুলো করেছে, ট্রেনিং ট্র্যাক। ডক্টর আকিলও বলেছিলেন না, আপনারা শুনেছেন? ডক্টর আকিল তো বললেন না ট্রেনিং ট্র্যাকের কথা, না ডক্টর রাতুল বলছিলেন? যে এই যে ট্র্যাকগুলো আগে থেকেও বলা ছিল, নন ট্র্যাক যারা, মানে নন ট্রেনিং ট্র্যাক, তার জন্য সি এবং ডি ছিল, ডিটা ওরা বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে এটা ব্যাখ্যা আমি নিশ্চয়ই বলতে পারবো, বলার প্রয়োজন নাই। এরা এখন চাচ্ছে 5 বছরের যারা জিপি করেছেন, আপনি যেটাই করেন না কেন, অ্যানেস্থেশিয়া যে জায়গায় করেন না কেন, আপনাকে দেখাতে হবে যে আপনি রুগী দেখেন, রুগী যেখানেই দেখেন এটা শো করতে হবে। যদি রুগী না দেখেন তাহলে আপনি কিসের জিপি হলেন? তো এটার জন্য 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনি একটা সার্টিফিকেট প্রোডাকশন করবেন, একজন কলিগের কাছ থেকেই নিবেন, মানে আপনার পরিচিত জন। এবং তারা আশা করে যিনি কলিগ হবেন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাবাব র্যাঙ্কের কেউ হবেন। যেহেতু বাংলাদেশে স্পেশালিস্ট বলতে বলে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড অ্যাবাব বোঝায় না, কি বলেন? আমাদের এখানে টিচার ছাড়া বাকি যাদের পরিচয় আছে, কিছু কিছু
কর্পোরেট হসপিটালে কনসালটেন্ট বলে পোস্ট গুলা থাকে, তাই না? জি। খেয়াল করেন। কিন্তু কনসালটেন্ট হওয়ার জন্য কোনো আলাদা ট্রেনিং আছে বাংলাদেশে? না। না, যেটা আছে সেটা তো ডিগ্রি। ডিগ্রি। তো ডিগ্রি নিয়ে আপনি টিচার হলেন, ডিগ্রি নিয়ে আপনি আমাদের স্বনামধন্য নামটা উল্লেখ করলাম না, তাদের একজন কনসালটেন্ট হলেন। ইভেন গভর্নমেন্ট জবে সবাই তো টিচিং পোস্টে না, কাউকে কাউকে বলা হয় ইয়ে জুনিয়র কনসালটেন্ট, আছে না এই নামে? অনেকে তো হ্যাঁ, হ্যাঁ, গভর্নমেন্ট জব হয়তো করেন যারা আজকে শুনছেন। তো আছে। জুনিয়র কনসালটেন্টকে আমরা এমনি ধারণা করতাম ইকুইভ্যালেন্ট টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু আবার দেখি কি জুনিয়র কনসালটেন্টকে নাকি প্রমোটেড করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করেছে, এই 2-1 বছরের গল্প। মানে এখানেও একটা ঝাপসা ঝাপসা ভাব রয়ে গেছে। তো এই জন্যই ওখান থেকে উত্তরণের জন্য ওই সার্টিফিকেট নেওয়ার সময় একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাবাব নিতে হবে। যদি এমন থাকতো মানে জিপি কনসালটেন্ট হিসাবে অফিসিয়াল কোনো রিকগনাইজড পোস্ট থাকতো, তাহলে হয়তো তার কাছ থেকেও নিতে পারতেন। এই জন্য আমরা যেটা দেখাই এলিজিবিলিটি সার্টিফিকেট, তাহলে আমি একটু পরে যাই, একটু পরে, আচ্ছা পরে না, ওখানে গিয়ে আবার ব্যাক করবো এদিকে। এই যে এটি আমি কাউকে কাউকে পাঠিয়েছি না, ডক্টর জি, সোহান হয়তো বলতে জি পারবেন। স্যার এই এই পাঠিয়েছেন। এই যে একজন শ্রীলঙ্কান প্র্যাকটিশনারের, উনি রিকগনাইজড একজন জেনারেল প্র্যাকটিশনার, তাই না? ওনার এখানে দেখেন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি এটা উল্লেখ করা নাই। না। না। তাহলে যেই দেশে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের সার্টিফিকেটটা দিলে হবে। আমাদের দেশের জন্য যেহেতু এই ধরনের কোনো পোস্ট অফিসিয়ালি নাই, সেজন্য অফিসিয়ালি বলতে আপনি নাম দিতেই পারেন। এই যে বললাম না এমবিবিএস পাশ করে তো জিপি হয়ে গেলাম, কেউ কে বাধা দিচ্ছে? কেউ মানাও করছে? করছে না তো। হ্যাঁ, আমরা পরিচয়হীন একটা পরিচয় লালন করছি। তো এখানে এই জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেহেতু একটা রিকগনাইজড পোস্ট, ওনার বা অ্যাবাব লেভেল থেকে এরকম অলমোস্ট এটাই লিখে নিয়ে কোনো মডিফিকেশন লাগলে সেটা হয়তো আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপডেট করে নিয়ে আপনি জমা দিতে পারেন। ডক্টর সোহান, আপনার কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন বোধহয়। জি, জি স্যার। হ্যাঁ, তাহলে এইখানে উনি কি লিখবেন? এখানে লিখবেন যে ওনার নাম, ওনার অফিস এটা কি ডেজিগনেশন। মানে কোনো স্যারের প্যাডে লিখে প্যাডে নিলে দিলে, হবে? প্যাডে দিলেও তো লেখা থাকে, প্যাডের মধ্যে ওনার ডেজিগনেশন লেখা থাকে না? জি। প্যাডের মধ্যে ওনার বিএমডিসি রেজিস্ট্রেশন থাকে, ওনার ডেজিগনেশন লেখা থাকে। ডেফিনেটলি দেয়ার শুড বি ইন ইংলিশ ফন্ট, তাই না? বাংলা হ্যাঁ, থাকলে হ্যাঁ, হবে না শুধু, আজকাল তো সবার ইংলিশও আছে ইংলিশে বাংলার থাকে। পাশাপাশি। কাজে প্যাডে নিলেও হবে, প্যাডে নিলেও হবে। কিন্তু উনি আপনাকে যেই প্রতিষ্ঠান থেকে উনি দিচ্ছেন, মনে করেন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা প্রাইভেট মেডিকেল কলেজ অথবা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আপনাকে ইন্ডিভিজুয়াল আলাদা জিপি হিসাবে চিনেন এটা দিবেন, উনি ওই প্রতিষ্ঠানের আপনি একজন, ওইভাবে দিবেন না। জি, জি। আচ্ছা, আবার আপনি যদি ওই প্রতিষ্ঠানেরও একজন হন, ধরেন আপনি অ্যানেস্থেসিয়াতে কাজ করছেন একই প্রতিষ্ঠানে, হুম। তো উনি ওই প্রতিষ্ঠানের স্টাফ হিসাবে যদি দিতে হয় তাহলে তো আপনাকে অ্যানেস্থেটিস্ট হিসাবে লিখতে হবে। জি, কাজে আপনি ওই প্রতিষ্ঠানের স্টাফ হিসাবে সার্টিফিকেট ওখান থেকে নিবেন না। আপনি জিপি করেন, ফার্মেসিতে বসেন, যেখানে বসেন ওই ঠিকানা দিয়ে ওটাই করতে হবে। যেখানে এখানে একটা লেখা আছে দেখেন যে হিজ অর হার ক্লিনিক অ্যাড্রেস ইজ, ক্লিনিক মানে আপনার প্রাইভেট চেম্বারের অ্যাড্রেস, হুম, তাই না? এটা এটা কিন্তু ক্লিনিক বলে, একটু জানা আছে কিনা আপনাদের? অনেকে হুম, কনফিউজ হয়েছেন, আমি এই জন্য একজনকে কালকে না পরশু কারেক্ট করে দিয়েছি, এই ক্লিনিকটা ওনার যেন কনফিউশনে না আসে। ক্লিনিক বলতে কিন্তু আমরা যে এই বিভিন্ন হসপিটাল ছোট ছোট ক্লিনিক বলি, এগুলো আসলে ক্লিনিক না, ওগুলো তো হসপিটালই। মানে ওদেরকে ক্লিনিক বলা হয়, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি হসপিটাল বলে ক্লিনিক বলা হয়, ব্যাপারটা এমন। এগুলো তো আসলে হসপিটাল, কেমন? তো এই জি ক্লিনিক স্যার। মানে একটা চেম্বার কিন্তু। হ্যাঁ, ক্লিনিকের কনসেপ্ট এটা। তো এই ক্লিনিকের অ্যাড্রেসটা দিবেন, ফার্মেসি হলে ফার্মেসির অ্যাড্রেস দিবেন। কিন্তু ওনার ডেজিগনেশনটা ওনার মতোই হবে। যেমন এই যিনি ডক্টর দেখানো হচ্ছে ওনার ডেজিগনেশন এই যে এই নিচের ওই যে ওনার প্রতিষ্ঠানের ডেজিগনেশন দেখতে পাচ্ছেন না, কলম্বো লেখা, হুম। এটা ওনারটা, যেখানে ইমেল আইডি তো থাকবে, ফোন নাম্বারটাও থাকবে। ওনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেটাও মেনশন করলেন, এটা বেশি রিলায়েবল হয়। তো সার্টিফিকেট করাটা সহজ, হ্যাঁ, এটা হয়তো জানা ছিল না, অনেকে জানতেন না বলে কঠিন মনে হতে স্যার পারে। আমি আমি একটু বলি, এই যে জি। এখানে যে ক্লিনিক, স্যার ক্লিনিক তো আসলে আপনি যেটা বলছেন সেটাই, যেমন আমাদের বিএমএ তে আছে এসএলই ক্লিনিক, আইবিডি হ্যাঁ হ্যাঁ ক্লিনিক, হ্যাঁ হ্যাঁ, ক্লিনিক, এসএলই এটা ক্লিনিক। আসলে ক্লিনিক আর কি স্যার। জি জি। তো আমরা যেগুলো মানে যেটা বুঝি ক্লিনিক বলতে, ওগুলো তো আসলে স্যার হসপিটাল, যেটা আপনি বললেন। হুম। এখন ওই হসপিটালেও তো তারা ধরেন, ধরেন আমি সরকারি চাকরি করলেও ইভিনিং প্র্যাকটিস তো অনেকে করে স্যার, জিপি জি জি হিসাবে জি করুক জি। হ্যাঁ আর যেভাবেই করুক, সেইগুলো হয়তো স্যার ধরেন ল্যাবের হাসপাতালি অথবা
আপনি যে কোনো ধরনের ঢাকায় যে ধরনের হাসপাতাল আছে ছোটখাটো স্যার, ওইখানে জি তো জি জিপি চেম্বার করে সবাই। জি জি। তো স্যার ওই চেম্বার থেকে যদি নেওয়া হয়, বা ধরেন আমি বসি একটা কোথাও জি জি। হসপিটালে জিপি হিসাবে, এখন আমি ওই চেম্বার থেকে যদি আমি নেই, তো তখন তো আমি একটা ক্লিনিক দেখাতে পারবো না, কারণ ওটা তো ওদের হসপিটাল স্যার। তো হসপিটালে আমি জিপি করতেছি, বা ওইখান থেকে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে সিগনেচার দিল, আচ্ছা ওটা কি আচ্ছা check আচ্ছা করে আচ্ছা। না? না না, এটা গত অভিজ্ঞতা যেটা হয়েছে গতবার, আপনি যদি ওখানে বসেন, আপনি তো ওনাদের কর্মচারী হিসাবে বসেন কিনা একটি প্রশ্ন, স্টাফ হিসাবে না একজন গেস্ট কনসালটেন্ট হিসাবে, আমরা এইভাবে বসি না। জি স্যার। হ্যাঁ, তো যদি আপনি ওদের কর্মচারী হিসাবে আপনি সার্টিফিকেট দেখাতে চান, তাহলে ওদের এইচআর ডিপার্টমেন্ট থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। জি স্যার। এইচআর থেকে নিতে হবে যে ওনাকে আমরা জিপি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং উনি আমাদের এখানে জিপি হিসাবে রুগী দেখেন, এভাবে উল্লেখ করতে হবে। আচ্ছা স্যার। ওখানে আপনি অ্যানেস্থেসিস্ট হিসেবে কাজ করছেন, এখন অথরিটি আপনাকে জিপি হিসাবে রেকগনাইজ করছে কিনা এটা তো তাদের ব্যাপার। হ্যাঁ, যেমন যদি ডক্টর, ওটা আমি দেখাইতে পারি তাহলে অসুবিধা হ্যাঁ নাই। ডক্টর সোহানের ক্ষেত্রে স্যার। এটা ঘটবে। সোহান যদি কোনো একটা জবে বসে রুগী দেখেন, জি ওখানে স্যার। ধরেন অ্যানেস্থেসিয়া দেন, হুম কিন্তু হুম। উনি ওনাকে তো দরকার তো জিপি হিসাবে রিকগনাইজ করা, জি ওই স্যার। অথরিটি যদি আপনাকে দেয় অসুবিধা নাই। আচ্ছা, তাহলে স্যার ওরা যদি ইনকেস কখনো কন্ট্যাক্ট করে, ওরা ওই হসপিটালের এইচআর হ্যাঁ ডিপার্টমেন্টের এইচআর সাথেই তো ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করবে। তো এইচআর ডিপার্টমেন্ট যে সার্টিফাই করে দিয়েছে সে আর অস্বীকার করবে না তো। না, সে অস্বীকার না করলেই তো হলো। এখন আপনার এই কথাটা আনফেয়ার মনে হতে পারে, তাই না? জি জি স্যার। স্যার। কেন আনফেয়ার মনে হচ্ছে? কারণ আমাদের কোনো স্ট্রাকচার তো নাই, আমরা স্ট্রাকচার লেস হিসেবে প্র্যাকটিস করি। জি স্যার। তো এর মধ্য থেকে যতটুকু ফেয়ারনেস ক্রিয়েট করা যায়, যেহেতু আপনি ওখানে আছেন ওদের সাথে কাজ করেন, ওই জি। ফেয়ারনেস নিয়ে আপনাকে আগাতে হবে। হুম হুম। বুঝতে পেরেছেন ব্যাপারটা জি। এরকম। এই জি। টেকনিক্যাল স্যার কথা তো আপনাকে কোথাও লিখে দিয়ে বোঝানো যাবে না, এটা আমাদের সাথে আলাপ করলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে আর কি। জি স্যার। স্যার ডক্টর ইমানের কিছু অ্যাড আছে মনে হয়। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আমি স্যার একটা হসপিটালে স্যার ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান হিসেবে আছি স্যার। তো হ্যাঁ সেক্ষেত্রে ওনারা কি ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে, যদি ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান হিসেবে আমাকে কি করে, আমরা জানি তো স্যার জিপি ইকুয়াল টু ফ্যামিলি মেডিসিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ নাকি স্যার ফ্যামিলি মেডিসিন একটু বেটার জিপি থেকে, মানে জিপি থেকে একটু আর না 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 প্লাস না, ভার্সন? কোনোভাবে ব্যাপারটা এমন নয়, এটা হয়তো আমাদের দেশে আমরা একটু ভিন্নভাবে অ্যাটিটিউড নিয়েছি বলে। যেমন এই যে তোমার মতো কেউ কেউ যদি ট্রেনিং করে থাকে, কানাডাতে তো ট্রেনিং, জিপি ফ্যামিলি হ্যাঁ ট্রেনিং মেডিসিন। গুলো তো, ডিগ্রি গুলো তো ফ্যামিলি মেডিসিন নামেই পরিচিত, তাই না? জি স্যার। তাই তো। আবার যদি জি ওই স্যার। যে এফসিজিপি বলি, ওখানে তো ফ্যামিলি মেডিসিন নাই। ওরা অনেক আগেই এটাকে জিপি হিসাবেই বলে বলে আসছেন, তাই তো। কিন্তু বিসিপিএস এরটাকে স্যার জিপি এফসিজিপি বলে। তে ফ্যামিলি মেডিসিন আছে স্যার, না, এফসিজিপি মানে কি? ফেলো অফ দ্য কলেজ অফ জেনারেল জেনারেল প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার, কিন্তু ওরা হচ্ছে ফ্যামিলি মেডিসিন ডিপ্লোমার ইকুইভ্যালেন্ট হিসেবে হ্যাঁ ওরা সেটা ওদের। তো না না, আমি বলছি ওদের প্রতিষ্ঠানের নাম জিপি, কিন্তু ওরা জি আবার স্যার। ফেলোশিপ দিচ্ছে ফ্যামিলি মেডিসিনের। তার মানে কি? এটা একই জিনিস, মূলত একই জিনিস। কিন্তু আমাদের কাছে পরিচয়টা আলাদা হয়েছে, এই ট্রেনিং গুলোকে আমরা ফ্যামিলি মেডিসিন বললে এটার শাব্দিক যে গুরুত্বটা একটু একটা বেশি পায় আর কি। গুরুত্ব দিই। গুরুত্ব একটা বেশি পায়, ব্যাপারটা এরকম। তার বিষয়টা যেমন, হচ্ছে স্যার কোয়াকাও তো অনেকে জিপি লেখে। হ্যাঁ কতজনে কত কিছু লিখছে, এটা নিয়ে আলোচনা না করি। তাহলে আমরা জি তাহলে স্যার। দুটো দেশে স্ট্যান্ডার্ড কান্ট্রিতে আবার যাই। ইউকেতে কি বলছে? ইউকেতে ফ্যামিলি ফিজিশিয়ান বলছে না, ইউকেতে বলছে কিন্তু জিপি, তাই না? যেমন আমাদের জি স্যার। ডিগ্রিটা কি এমআরসি জিপি, তাই না? এমআরসি জিপি। অস্ট্রেলিয়ারটা এফ আর জিপি, ডিগ্রির নামগুলো জিপি, কিন্তু পরিচয়টা হলো ফ্যামিলি ফিজিশিয়ান। এখন জি যদি স্যার। ফ্যামিলি ফিজিশিয়ানকে কেউ জিপিও বলে, একই কথা। কেউ বলে জিপি স্পেশালিস্ট, কেউ বলে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট, যারা স্পেশালাইজ ডিগ্রি করে ফেলেছে। বোঝা স্যার গেল এবার? ইউকে থেকে আমার এক ভাই আসে, উনি বলতেছে ওনাদের প্রথমে আগে জিপির কাছে যেতে হয় ইউকে তে, বাধ্যতামূলক, মানে তারা চাইলে স্পেশালিস্টের কাছে যেতে পারে না, তাদেরকে জিপির কাছে যেতে হয়, জিপি আবার এটাই তো সেখান রুল, থেকে জিপি এটাই তো স্পেশালিস্টের রুল। কাছে পাঠায়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো রুল। জিপি আবার জিপি স্পেশালিস্ট মানে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টের কাছে পাঠায়। পাঠাইতে তারপর পারে, সেখান থেকে, সেটা পাঠাইতে সেখান পারে। থেকে হয়তো বা যদি ওই পেশেন্টের ফার্দার কোনো নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্ট বা গাইনোকোলজিস্ট যেটা মনে হয়, তখন মানে তাদের কাছে রেফার করা হয়। এটাকেই তো বলা হয় রেফারেল সিস্টেম, তাই না? জি এটার জন্যই গত এই যে আমাদের কারেন্ট গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন দুই একজন যাদেরকে ব্যক্তিগতভাবে আমরা চিনি, তারা হয়তো কিছুটা উদ্যোগ নিয়েছিলেন, মনে হয় না হয়তো বা ইমপ্লিমেন্ট হবে,
কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু তৈরি আছে। আমি রিসেন্ট এটা ডিসকভার করেছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, কালকে বা পরশু ওটা পিডিএফ আমি পোস্ট করেছি, যদি কেউ দেখে থাকেন দেখবেন। একটা 5 শালা পরিকল্পনা আছে জিপিদের জন্য। 5 শালা পরিকল্পনা, প্রথম বছর কি হবে, দ্বিতীয়তে কি হবে, তৃতীয় চতুর্থ পঞ্চম কি হবে। ডক্টর আকিল আছেন কিনা এখন এখন জি পর্যন্ত? স্যার। আমি অটোমেটিক বাংলাদেশের মধ্যে ঢুকে গেলাম কিন্তু না। জি জি স্যার, এটা স্যার ফ্যামিলি কোথায় মেডিসিন দিয়েছেন স্কোপ স্যার ইন পোস্টটা? বাংলাদেশ, এটা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, তো আপনি দরকার হলে ঢুকে যেন। আমি শেষের দিকে এটা দিবনি এইখানেই, আবার ও দিব, আচ্ছা স্যার, লিঙ্কটা ব্যক্তিগতভাবেই দিবেন। দিব হোয়াটসঅ্যাপে। 5 সালে একটা পরিকল্পনা আছে, এটা আশা করি যে এটা সুন্দর একটি পরিকল্পনা, এটা বলা দরকার, কারণ আপনারা এই স্বপ্ন দেখার কাজটা দেখানোর কাজ আমার, এই জন্য বলছি আর কি। তো স্যার আমাকে লিঙ্কটা একটু বাংলাদেশে হোয়াটসঅ্যাপ, স্যার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা যদি একটু আপনি এই দিয়ে দিব একটু পরে, আমার পরে শেষের দিকে একটা স্লাইডে আছে, আমি ওদিকে আর জাম না করে, নাহলে মিস হয়ে যাবে। ওইখান থেকে কপি করে এখানে চ্যাট বক্সে দিয়ে দিব, আপনারা ঢুকে যান। ওখানে কিছু কিছু আপডেট দেওয়া হচ্ছে। তো ওই ইয়ের মধ্যে 5 বছর পরিকল্পনা আছে। মানে সেখানে এটা যদি এস্টাবলিশ করা যায়, তো ডক্টর ইমন যেটা বললে যে ওভাবে কিন্তু হবে। ওভাবে হলে হবে কি, আপনি জিপি বলতে যা বোঝান ট্রেন্ড আপ, আপনাকে ইভেন বাংলাদেশে এমআরসি জিপি করতেই হবে এমন না। আপনি যদি এই যে ডক্টর ইমনের মতো এরকম অনেকগুলা কিছু করে থাকেন, আপনি জিপি হিসাবে প্র্যাকটিস করে রুগী, গভর্নমেন্ট বাধ্য করবে আপনার কাছে আসতে। এটা স্বপ্ন নয়, এটা বাস্তব হবে কিন্তু একদিন না একদিন, না হলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবেই না, তাই না? আমি আমার জিপি, বাংলায় বলেন সর্দি কাশি রোগী দেখি বসে বসে স্পেশালিস্ট হয়ে। অন্য যারা স্পেশালিস্ট আছে আশেপাশে, আপনার খোঁজ নিয়ে দেখেন তো। তো ব্যাপারটা এমন হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য এই এই স্ট্রাকচারটা হয়েছে। হোয়াট এভার, ওইদিকে আর না যাই, হ্যাঁ এখানেই থাকি। তাহলে এই সার্টিফিকেট, এই যে এরকম করে আমার মনে হয় অনেকটা আপনারা গাইডেন্স পেয়েছেন কিভাবে সার্টিফিকেট বানাবেন। হ্যাঁ, এরপরেও একটু ক্রস চেক করিয়ে নেওয়া দরকার আমরা যতটুকু পারি আপনাদের পরীক্ষার আগে আর কি। যেমন যারা কেউ কেউ আজকে হয়তো আছেন পরীক্ষার্থী, কিছুদিন পরে তো ওপেনিং শুরু হবে বোধহয় জানুয়ারির দিকে, 1 তারিখে না বারো কয় তারিখ, তারিখে 12 তারিখে। তো এর মধ্যেই মোটামুটি একটা হোমওয়ার্ক করে ফেলতে হবে আপনার। হ্যাঁ, প্রয়োজনে যারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছেন আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন পার্সোনালি। তো আমি কয়েকজনকে ঠিক করে দিয়েছি এবং বলেছি যে আপনারা ঠিক করে আবার হয়তো রয়্যাল কলেজকে একটা ইন অ্যাডভান্স নকও করতে পারেন। হ্যাঁ, তবে আমাদের অভিজ্ঞতা যা বলে ওভাবে করলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, গতবারের সমস্যাটা হয়ে গিয়েছিল এই যে প্রতিষ্ঠান থেকে নিলেন ঠিক, কিন্তু প্রতিষ্ঠান ওখানে স্টাফ হিসাবে বলেছেন, স্টাফ হিসাবে এইচআর ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়নি। এটা একেবারে নতুন কথা, যেটা ওদের রুলস রেগুলেশন এভাবে উল্লেখ করা ছিল না। এটা আমরা অফ দ্য রেকর্ড জানতে পেরেছি আর কি। যাক, তাহলে এই গেল। এর পিছনে একটা স্লাইড ছিল এলিজিবিলিটির পরে, এই যে কি কি কাগজ আপনাকে দিতে হবে। ডক্টর সোহান একটু কাজে মনোযোগ দেন, আপনি একটু পড়বেন জি। আমার পক্ষে। আচ্ছা, বেশি পড়া লাগবে না, বেশি পড়তে বিরক্ত লাগবে, আমি অল্প অল্প পড়ে বলি। ইন্টার্নশিপ, হাউস জব, ওয়েস্টার্ন কান্ট্রি হাউস জব বলে না, হাউস অফিসার বলে আর কি, যে দেশে যে নামে ডাকে। ইন্টার্নশিপের আপনার এই এক্সপেরিয়েন্স কিন্তু কাউন্ট হবে না, কাউন্ট। এটা বলে দিয়েছে। ইন্টার্নশিপ শেষ করে তারপরে 5 বছর। আর এর মধ্যে যদি আপনি কোনো স্পেশালিটিতে কাজ করেন, এটা দেখাতে পারেন। সেই স্পেশালিটি গুলো এখানে লেখা আছে। এখানে একেবারে 5 বছর জিপিই করতে হবে এমন না, যার কোনো ট্রেনিং নেই তার জন্য 5 বছর। আর এই সাবজেক্ট গুলাতে যদি ট্রেনিং থাকে, আপনি সোহান দেখবেন যে আপনার আনফরচুনেটলি ওইটা নাই, তাই না? থাকার কথা না। না। এখানে যেমন ইমার্জেন্সি মেডিসিন আছে, যেমন ইন্টারনাল মেডিসিন আছে, পেডিয়াট্রিক্স আছে, সাইকিয়াট্রি আছে, অবস্টেট্রিক্স। যেমন আমি যখন অ্যাপ্লাই করি, কথা কথা আমি তো আর জিপি সার্টিফিকেট দেখাই নাই কোথাও। আমি আমার ওই ইন্টারনাল মেডিসিন ট্রেনিং এ যখন, যেহেতু আমি এখানে ইন্টারনাল মেডিসিনের ট্রেনিং এ ছিলাম, সেগুলো আমি দেখিয়েছিলাম। তাহলে এই সাবজেক্টগুলো যেহেতু মেডিসিনের সাথে অ্যালাইড, খেয়াল করেন। আর অবস্টেট্রিক গাইনোকোলজি তো খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। তারপরে সার্জারির মধ্যে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি, আর ইমার্জেন্সি মেডিসিন তো এটা আলাদা। শুধু ইমার্জেন্সি, এখন বাংলাদেশে ইমার্জেন্সি ট্রেনিং চালু হয়েছে না জানেন তো নিশ্চয়ই, অ্যানেস্থেসি, ডক্টর সোহান আপনি ভালো বুঝবেন তো। হ্যাঁ, এই যে, এবার এমডি। হ্যাঁ এবার চালু হয়েছে। এইগুলো আপনি অ্যাপ্রুভাল করাতে পারেন। এই, বুঝতে পেরেছেন? এখন এটা কতদিন হবে না হবে এগুলা কিন্তু মাঝে মাঝে রয়্যাল কলেজ চেঞ্জ করে। কাজে লেটেস্ট রুলস গুলা আমরা তো থাকি, আপনারাও নিজের উদ্যোগে দেখতে থাকবেন আর কি। এই সাবজেক্টগুলোতে নিবে। আর সার্জিক্যাল ট্রেনিং গুলার 6 মাস, আপ টু 6 মান্থস অফ সার্জিক্যাল ট্রেনিং। যেমন অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি তো আসলে সার্জারি না, খেয়াল করেন। অ্যাক্সিডেন্ট শুনে সার্জারি হবে এমন না। ওখানে আবার মেডিকেল কেস আসে না এমার্জেন্সি ডিপার্টমেন্টে, কেউ কেউ বলে ইমার্জেন্সি রুম, আর বলে, বিভিন্ন নামেই ডাকে। কিন্তু এগুলা বেশিরভাগ বাকিগুলা
যদি গাইনোকোলজি বলেন সেটাও তো সার্জারি অ্যালাইড বলতে পারেন, সার্জারির মতোই। কিন্তু বেসিক সার্জারি যেটা আমরা বলি জেনারেল সার্জারি, সেটার 6 মাসটা ট্রেনিং হবে বলেছে আর কি ওরা, পুরোটা না। বুঝে গেল? আচ্ছা, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই যেটা তখন আলাপ করলাম, হ্যাঁ, ইংলিশে এটা ট্রান্সলেটেড থাকতেই হবে। তারপরে পার্ট টাইম ইকুইভ্যালেন্স অফ রিকোয়ার্ড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য এমআরসিজিপি বোর্ড। আপনি যদি পার্ট টাইম কোনো জব করেন, করেন, অসুবিধা নাই। একেবারে একটানাই করেছেন, এটা হবে না, এটাও অ্যাকসেপ্টেড হবে। এখন বোর্ড, ওই দেশের বোর্ড অ্যাকসেপ্ট করতে হবে। আনফরচুনেটলি আমাদের এখনো স্টাবলিশড কোনো বোর্ড তৈরি হয়নি আর কি। তবুও যারা আছেন ছিলেন, মানে যে 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 স্যারের কথা বললাম অনেকে জানেন, উনি অ্যাপ্রুভ করলে এখনো ওনারা অ্যাকসেপ্ট করবেন, উনি যদি সময় দিয়ে অ্যাপ্রুভ করে নিতে পারেন। আর না হলে সরাসরি পাকিস্তানে পাঠাতে হয় কাগজগুলো, ব্যাপারটা এরকম। এটার পরে আসতেছি, আবার হাউ টু অ্যাপ্লাই পরে বলবো। এরপরে প্রাইভেট প্র্যাকটিসের প্রসঙ্গটাই, এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর অ্যাবাব র্যাঙ্ক, হ্যাঁ, কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনি নিলেন, অথবা সিনিয়র জিপি, এই যে অথবা সিনিয়র জিপি, কেমন, এই যে নাম যদি দেয়, এটা করবে, এই হলো কাজ। কেমন? এর মধ্যে আবার আসতে পারে যে আপনি যে বাংলাদেশে রেজিস্টার্ড ডক্টর কিনা, এটার একটা বিএমডিসি সার্টিফিকেট এর মধ্যে অ্যাড করা লাগতেও পারে। বুঝতে পেরেছেন? স্যার একটা কোশ্চেন করতে পারি? শিওর, শিওর। স্যার ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাবভ, তার যে ডেজিগনেশনটা দিবে, কারণ আমাদের স্যারই হচ্ছে পিজি হাসপাতালে যারা আছে তারা তো ধরেন স্যার পিজিতেও তাদের ডেজিগনেশন আছে, আবার যদি তারা কেউ ল্যাবএইডে বসে বা অথবা ইবনে সিনায় বসে তাদের ওইখানে একটা ডেজিগনেশন আছে। তো হ্যাঁ, তখন যে আমাকে যে ভেরিফাই করবে, তখন কি তার ডেজিগনেশনটা যে সরকারি যেখানে সে চাকরি করে সেই ডেজিগনেশনটা সে ইউজ করবে, নাকি ওই প্রাইভেট চেম্বারের স্যার ডেজিগনেশনটা সে ইউজ করবে আর কি? আচ্ছা, প্রাইভেট চেম্বারে হলেও তো ওনার প্যাডের মধ্যে উনি ওই পরিচয়টুকুই তো লেখেন না, জি স্যার। অ্যাসোসিয়েট প্রফেসর বিএমইও, এভাবে লেখেন না? জি স্যার। জি স্যার। হয়ে গেল, কোনো অসুবিধা নাই। আপনি যদি যে ক্লিনিকে জব করেন ওই ক্লিনিকে তো আপনি জিপি হিসাবে প্র্যাকটিস করেন, এটাই তো মেনশন করতে হবে। জি স্যার। কিন্তু উনি মেনশন করার সময় ওই প্রতিষ্ঠানে আপনি জব করেন এই কথাটা উল্লেখ করবেন না। উনি উনি কি লিখবে তাহলে এই স্যার? যে উনি কি লিখবেন, যেমন এই যে এখানে দেখানো আছে, দেখেন, ওই সার্টিফিকেটে ওইখানে? এখানে লেখা আছে তো, এই যে উনি ওনার পরিচয় দিলেন, ডক্টর লক্ষ্মণ দাস, আই সার্টিফাইড ডক্টর হ্যাজ বিন ডুইং হিজ হার প্রাইভেট জেনারেল প্র্যাকটিস ফ্রম দিস হিজ অ্যাড্রেস ইজ অ্যাজ সাচ। এই তো, জি স্যার। উনি বললেন না যে আপনি এই 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 ক্লিনিকের বা এই হসপিটালের কোন স্টাফ। এটা না মানে যদি উনি স্যার, আমাকে চিনে যে আমি ওইখানে প্র্যাকটিস করি আর কি। হ্যাঁ, ঠিকানাটা দিলেন, ঠিকানা দেওয়া মানে এমন নয় যে আপনি ওখানকার একজন স্টাফ, জি স্যার। তাই বুঝতে তো? পারছি। জি স্যার। এটা হ্যাঁ, স্যার যদি এলাকার ফার্মেসির একটা অ্যাড্রেস দিয়ে দেয় এটা। অবশ্যই দিবেন, ফার্মেসির অ্যাড্রেস দিবেন। ফার্মেসিতে বাংলাদেশে বসে এটা কেনা জানে? এটা যেই স্যার ডিল করেন উনি নিজে তো জানেন, তাই না? আমাকে যদি বলেন, আমি নিজে তো ফার্মেসিতে বসে রোগী দেখছি আমার পোস্ট এমবিবিএস পাস করার পরে কিছুদিন, তাহলে এটা কি অবাস্তব নাকি? ফার্মেসিও তো একটা চেম্বার না? জি স্যার। আমাদের স্ট্রাকচারটা বলে, এই জন্য এখানে মানে এলিজিবিলিটি নিয়ে বেশি সমস্যা হয় না। আপনার ওই এমবিবিএস পাশ করে আপনি ট্রেনিং এ থাকলে ট্রেনিং গুলো দেখালেন, ট্রেনিং ট্র্যাক গুলো কিন্তু ওইখানে 5 বছর লাগে না। এটা তো লক্ষ্য করছেন কিনা? এই যে ট্রেনিং ট্র্যাক গুলো ওই দেখেন, 2 ইয়ার্স ট্রেনিং কোর্স, 2 ইয়ার ডিপ্লোমা ফ্যামিলি মেডিসিন, এখানে এগুলো আস্তে আস্তে ফ্যামিলি মেডিসিন শব্দগুলো বলে দিচ্ছে ওরা। তারপরে আবার আছে না, কমপ্লিশন অফ দি অ্যাক্রেডিটেড 1 ইয়ার ট্রেনিং প্রোগ্রাম আর 1 ইয়ার ডিপ্লোমা ফ্যামিলি মেডিসিন উইথ এন অ্যাডিশনাল 2 ইয়ার ইন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গুলা, ওই যে সাবজেক্ট গুলো বললেন অ্যালাইড সাবজেক্ট, ওই অ্যালাইড সাবজেক্ট থেকেও আসতে পারে। তো সেটা তো আবারও বললো যে সাউথ এশিয়ান বোর্ড অ্যাপ্রুভ করে নিলেই হলো, সাউথ এশিয়ান বোর্ডের একটা অংশ হবে বাংলাদেশ সেক্রেটারিয়েট। এখান থেকে স্যার যদি একটা কেউ প্রশ্ন অ্যাপ্রুভাল ছিল। করে দেয়, এখান থেকে যদি কেউ অ্যাপ্রুভাল করে দেয় যে দিস ইজ রাইট, এটা আমাদের দেশের অবস্থা, তাহলে কিন্তু রয়্যাল কলেজ আর ডিনাই করবে না। কেমন? কিন্তু এখান থেকে তো কেউ আপনাকে, আনফরচুনেটলি বলি, যেভাবে বলি, মানে ফ্যাব্রিকেট করে দিবে না, তাই না? ধরেন আমাকে যদি কেউ দায়িত্ব দেন, কথার কথা, এটা আলোচনা আসছিল হয়তো, এরা এই যে সাউথ এশিয়ান জোনে দায়িত্ব নেওয়া নিয়ে কথা চলছে এখনো কিছুটা, আমার পার্সোনাল ইস্যু সেটা, বিস্তারিত নাই বললাম। তা আমি আপনাকে একটা ফ্যাব্রিকেটেড দিলে পুরো রয়্যাল কলেজকে ব্লান্ডার করলাম না? এইভাবে তো কেউ করবেন না তো, এটাই সত্য। এইভাবে ওরা রিলায়েবল একজনকে দিয়েই তো এই কাজগুলো করাবেন, তাই না? এটা খুব অনেস্টলি ফেয়ারলি কেউ না কেউ কাজটা নেবেন। কিন্তু ট্রিক্সটা তো আপনার বুঝতে হবে, যেমন ডক্টর রাতুল বললেন না, যে আপনি যদি অন্য জায়গায় বসেন আপনি নিতেই পারেন অ্যাসিস্ট্যান্ট এন্ড অ্যাবাভ প্রফেসর, ওনার প্যাডের মধ্যে থাকলেই হলো।
আশা করি বোঝাতে পেরেছি, ডক্টর রাতুল। জি স্যার। আচ্ছা, তো এইগুলো পার্ট 1-এর এলিজিবিলিটি নিয়ে কথা হয়ে গেল। আর পার্ট 1 পাস করার পরে আপনি পরের ডায়েটে পার্ট 2 অস্কি দিয়ে দিতে পারবেন যদি আপনি এফিশিয়েন্ট হন। হ্যাঁ, এই কয়েকদিন আগে কথা হয়েছিল একজনের সাথে, উনি আজকে আছেন কিনা জানি না, ওনার এমআরসিপি প্রিপারেশনও করা, কেমন পেইসেসেই দিবেন এরকম অবস্থা, তাহলে তো উনি অনেক মেচিউর হয়ে গেছেন। তো উনি যদি একেটি পাস করেন পার্ট 1, আশা করা যায় যে উনি পরের বারেই অস্কি দিয়ে পাস করে যাবেন, এটা বলা যায়। তবে নিশ্চয় ওরিয়েন্টেশন লাগবে। আপনি যদি এফসিপিএস পড়েন, এমডি পড়েন, আপনি ওটার জন্য ক্লিনিক্যাল স্কিল ডেভেলপ করছেন, বসে থাকলে অস্কি পাস করবেন না। এমআরসিজিপির অস্কির মতো করে আপনাকে একটু মানে ট্রেন্ড আপ হতে হবে কয়েকটা মাস, এটা ঠিক। তো এটা করলে আপনি ইমিডিয়েট দিয়ে দিতে পারেন। আর কোনো লিমিট নাই পার্ট 1 এক্সাম দেওয়ার এই পর্যন্ত। হ্যাঁ, পৃথিবীতে অনেক পরীক্ষা থাকে না যে 5বারের বেশি 6বারের বেশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু এই পর্যন্ত এমআরসিজিপিতে একেটি যতবার ইচ্ছে দেওয়া যাবে। কিন্তু যখন পাশ করে ফেলবেন, তারপরে একটু আটকে গেলেন, এই আটকানোটা কি, 3টা অ্যাটেম্প আপনি দিতে পারবেন আর কি। 3 অ্যাটেম্প পরীক্ষা দিতে পারবেন কত বছরের মধ্যে? 2 পার্টস, এই যে মাস্ট বি ফার্স্ট উইদিন 6 ইয়ার্স। তার মানে কি দাঁড়ালো, 6 বছরের মধ্যে আপনি 3বার অ্যাটেম্প নিয়ে কোনো একবার পাশ করলেই হবে, এটা হলো তাদের রুলস। আশা করি বুঝতে অসুবিধা হয়নি এই কথাটা। হ্যাঁ, 3বার অ্যাটেম্প নেওয়া যাবে? হ্যাঁ, একেটি পাশ করার পরে অস্কি 3বার অ্যাটেম্প নেওয়া যাবে। স্যার আগে একটা স্লাইড ছিল, ওটা একটু আগে কোন ডিসকাস করলে বিষয়ে, ভালো কোন হতো স্যার। বিষয়ে? স্যার ওই যে 1 ইয়ার ফ্যামিলি মেডিসিন মানে ডিপ্লোমা থাকতে হবে স্যার, কিন্তু স্যার বাংলাদেশে তো 1 ইয়ার কোনো ফ্যামিলি, এটার আগেরটা স্যার। এটাই তো জি স্যার, এই যে এলিজিবিলিটি সার্টিফিকেশন বি নাম্বারটা স্যার, বি সার্টিফিকেশন অফ কমপ্লিটেশন অফ অ্যান অ্যাক্রিডেট 1 ইয়ার ট্রেনিং প্রোগ্রাম অর প্রোগ্রাম। 1 ইয়ার ডিপ্লোমা ইন ফ্যামিলি মেডিসিন উইথ এন অ্যাডিশনাল 2 ইয়ার্স অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। তাহলে স্যার এটার 3 বছর ক্ষেত্রে হলো আসলে আর কি কি, হবে? টোটাল টোটাল 3 বছর হলো, তাই না? অ্যাক্রিডেটেড বলতে যেমন, যেমন যদি বাংলাদেশের কনটেক্সটে অ্যাক্রিডেটেড, যেমন নাই তো, এমসিপিএস ফ্যামিলি মেডিসিন আছে। নাই তো অ্যাক্রেডিটেড কোনো ডিগ্রি তো নাই। এমসিপিএস ফ্যামিলি মেডিসিন কি অ্যাক্রিডেটেড না কিনা এটা কে কিনা অ্যাক্রিডেট জানতে করবে? চাচ্ছিলাম। এটা কে অ্যাক্রিডেট করবে? বিসিপিএস এর এটাও অ্যাক্রিডেটেড না না, স্যার? কেমনে হবে? এটা তো বললাম তো বিসিপিএস, যদি এটা বলি, এফসিপিএস বলি, এফসিপিএস তো একটা ডিপ্লোমাই, এটা আমরা বুঝি কিনা জানি না। হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার। এটা ওয়েস্টার্ন স্টাইলে বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে একটা ডিপ্লোমা, কিন্তু ডিপ্লোমা এন্ড ডিগ্রি দুটার ভিন্ন ব্যাখ্যা আছে। হ্যাঁ, তো এটা বলবো কি ইমন, ডিপ্লোমা ডিগ্রি কি জি জিনিস? স্যার, জি স্যার, যেগুলো রেসিডেন্সি প্রোগ্রাম হয়, যেমন এমডি, জি স্যার। এগুলো ডিগ্রি। কেমন, যেখানে থেকে মানে ওই প্রতিষ্ঠানে কাজ করে করে সহজভাবে বোঝার জন্য বলছি, এগুলাকে সাধারণত ডিগ্রি বলে। আর যেগুলো বিভিন্ন জায়গায় স্যাটেলাইট প্লেস গুলাতে ট্রেনিং করে করে এসে আরেকটা সেন্টারে এসে পরীক্ষা দেয়, এগুলো হলো ডিপ্লোমা। বোঝা গেল? তাইলে জি স্যার, এফসিপিএস, এমআরসিপি, এমআরসিজিপি, এগুলা কিন্তু ওই ক্যাটাগরিতে ডিপ্লোমা সবগুলাই। বোঝা গেল? তো এইরকম ডিপ্লোমা জি স্যার। এফসিপিএস বাংলাদেশে রিকগনাইজড আছে। এখন রয়্যাল কলেজের যারা এফসিপিএস করা, তাদেরটা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু আমরা যারা আজকে বসেছি আমাদের দেশে, আমাদের কারো আছে এফসিপিএস ফ্যামিলি মেডিসিন? না স্যার। তাহলে আমরা ওই ক্যাটাগরিতে আসলে ঢুকতে পারবো না। আর যার এফসিপিএস ফ্যামিলি মেডিসিন আছে, উনি সাধারণত আর এমআরসিজিপি দিতে তো চাইবেন না, তাই না? তো ওটা ওটা বাস্তবতা নয় আর কি, জি ওটা স্যার। বাস্তবতা নয়। তবে অন্য কোনো ডিপ্লোমা করার মতো যদি কিছু, কোনো এই যে আমরা বললাম না, আমরা যে এই কাজটা করছি, মনে তো বেশ এটা তুললো যে সোসাইটি যদি অ্যাপ্রুভাল পায়, এখানে কোনো ট্রেনিং প্রোগ্রাম যদি করা হয়, এটা হয়তো এক সময় না এক সময় ডিপ্লোমা হিসাবে রেকগনাইজ হয়ে যেতে পারে আর কি। তো কাজে এখানে আর না থাকি, হ্যাঁ এটা প্রয়োজন, আমি শেয়ার করে দিলে আবার খুঁটিনাটি খুঁটিয়ে খুঁটিয়ে সবাই দেখতে পারে। আমরা গবেষণা করে দেখেছি সবচেয়ে সহজ হচ্ছে এই মিনিমাম 5 ইয়ারের এটা। আর বাকিটা হলো ওই যে অন্যান্য ব্রাঞ্চ থেকে যে ট্রেনিং গুলো আছে, আমি যে ওই এলিজিবিলিটির পরে দেখালাম না, এই যে সাবজেক্টগুলো, পেডিয়াট্রিক, স্যার আরেকটা, সাইকিয়াট্রিক। স্যার হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে কমপ্লিটেশন অফ স্যার 1 ইয়ার অনলাইন সার্টিফিকেট কোর্স, যেটা হচ্ছে এমআরসিজিবির ফাউন্ডেশন একটা ফ্যামিলি মেডিসিন কোর্স, যেটা পাকিস্তানের ইস্যু দেখলাম কয়দিন আগে। হ্যাঁ, স্যার
এটা এটা করলেও তো হবে স্যার, লাস্টে যে 3 নাম্বার পয়েন্টটা এটা ছিল আগের পেজে। এটা করলে ওদের 1 বছরের মনে হয় দিবে, মানে ওইটার সাথে আরো 2 বছর ট্রেনিং লাগবে, শুধু ওইটা করলে হবে না, ও আমি যতটুকু জানি আচ্ছা আচ্ছা। আরো 2 বছর লাগবে। তো জি ওটা স্যার। একটু আমাদের নাগালের বাইরে হবে, তার কারণ হচ্ছে মোদায় 1 লাখ টাকা না কত টাকা মানে ওদের খরচ আছে ওইটাতে। কেমন? জি স্যার। এটা জি তাদের স্যার। রয়্যাল কলেজের নিজস্ব প্রোগ্রাম। তো অত আমাদের দেশের যে আর্থিক সঙ্গতি, আমরা আজকে যারা আছি 1 লাখ টাকা দিয়ে এরকম কোর্স আসলে কে করবে? আমরা জি স্যার। বরং যদি বলি আর কি, আমাদের ছোট্ট মানে এটাতে ছোট্ট কি বলবো কন্ট্রিবিউশন বলি আর কি, আমাদের ছোট্ট নাম আজকে যে প্রতিষ্ঠান থেকে সবাইকে ইনভাইট করা হয়েছে, আমরা গত 2 মাস ধরে একটু বিচ্ছিন্নভাবে হলেও এই বেসিক মানে ওদের আদলটা নিয়েই আগানোর চেষ্টা করছি। মানে বলতে পারেন আমরা তো কোনো আসলে চার্জও করছি না, আমরা জাস্ট ওই জি স্যার। বিষয়গুলো, ওগুলো তো আমার যেহেতু আমি মেন্টরিং করে আমার জানা আছে, ওই বিষয়গুলো খোঁজ খবর রাখি আর কি। সেজন্য এটা নিয়ে আস্তে 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 কাজ করছি। তাইলে আপনারা যারা মানে পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, ইমিডিয়েট পরীক্ষা তো কেউ না কেউ দিচ্ছেন, যদি আরো পরে পরীক্ষা দেওয়ার কথা ভাবছেন, আমাদের সাথে একটু কানেক্ট থাকেন, অন্ততপক্ষে বেশি লস হবে না, হ্যাঁ, জি স্যার। লাভবানই হবেন। হয়তো 1 লাখ টাকার বেনিফিট আমরা দিতে পারবো না, কিন্তু কাছাকাছি দিতে পারবো, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা আমরা আমাদের জীবনের ধরেন মিশন ভিশন হিসাবে নিয়েছি। নাহলে তো আজকে বসলাম কেন? এই 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 ফিলসফি নিয়ে বসা, হ্যাঁ। যাই হোক, তাহলে আমরা বেশি আর নাই, হাউ টু অ্যাপ্লাই এ যাই এবার। অ্যাপ্লাই এখন অনলাইনই হবে, এতদিন পর্যন্ত ম্যানুয়ালি ছিল। কেমন? তো অনলাইন ইনস্ট্রাকশন গুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন যখন ওরা ডিক্লেয়ার করবে আর কি। সোহান মনে হয় এগুলোর ফলো করেন না ওদের ওয়েবসাইটটা? জি স্যার, দেখছিলাম। সবাইকে অনুরোধ করব ওদের ওয়েবসাইটের মধ্যে কানেক্টেড থাকবেন, আমরাও খবর পেলে সাথে সাথে গ্রুপে জানিয়ে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ, যারা থাকেন আশা করি পাবেন। ওই ফর্মের মধ্যে হয়তো ওরা যেভাবে বলে, আপনারা যদি কারো এমআরসিপি পার্ট 1 দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে তাদের জন্য বোঝা খুব সহজ হয় আর কি, হ্যাঁ। স্ক্যান করে দিতে হয়, ম্যানুয়ালি যদি ফিল আপ করার ব্যাপার থাকে ম্যানুয়াল করে স্ক্যান করে দিবেন, আর যদি ওরা একটা ফর্ম ডেভেলপ করে অনলাইনে লিঙ্ক দেয় ওই লিঙ্কের মধ্যে ফিল আপ করবেন, করে জমা দিবেন। আর ওই যেদিন ফর্ম খুলবে ওই দিন আপনাকে পাহারা দিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে, এই হলো বাস্তবতা। এইবার এত অ্যাপ্লিক্যান্ট গতবার থেকে, সিরিয়াল থাকবে, এবং ওরা বলছে একটা রুটিন দেখাবো, আমি ওখানেও বলেছে যে একটা কিউ দিয়ে রাখবে হয়তো। হ্যাঁ, কিউ অবশ্যই কিউ দিয়ে রাখবে, কিউ দিয়ে রাখবে, হ্যাঁ। আর কি কি পাঠাতে হবে এগুলো তো বোধহয় বলেছি কি না, এইখানে বলতে যে মানে আমি একটু জাম করে ফেললাম বিভিন্ন দিকে। এলিজিবিলিটি প্র্যাকটিস, এই যে কারেক্ট এক্সামিনেশন ফি, এই পাসপোর্ট সাইজ ছবি, এই যে এ ফটোকপি অফ এনি ভ্যালিড মেডিকেল লাইসেন্স, এই যে একটু বললাম না বিএমডিএস সার্টিফিকেটও লাগবে, এটা এলিজিবিলিটি অফ প্র্যাকটিস, সেটা তো আগেও বলেছি। একটা ছবি লাগবে, এটুকুই। আর পরে আপনি যেটাই এলিজিবিলিটি অফ প্র্যাকটিস, ওইটা কোনটা? বিএমডিসি স্যার? বিএমডি সার্টিফিকেট, এটার নামই তো এলিজিবিলিটি অফ প্র্যাকটিস, এভিডেন্স অফ ইওর এলিজিবিলিটি টু প্র্যাকটিস ইফ অ্যাপ্রোপ্রিয়েট, সি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা বিএমডিএস সার্টিফিকেটই আসলে ইনডাইরেক্টলি। এখন যদি যেই দেশে মেডিকেল লাইসেন্স বলে মেডিকেল লাইসেন্স হতে পারে, যে দেশে এলিজিবিলিটি সার্টিফিকেট অফ প্র্যাকটিস বলে সেটা প্র্যাকটিস হতে পারে। ভাষাগুলো দুই রকম মনে হলেও এখানে আমাদের দেশের জন্য আমি একদম স্ট্রেট বলতে পারি এটা একটা বিএমডি সার্টিফিকেট। ঠিক আছে। স্যার। আচ্ছা, এইবার আসেন যে কপি অফ ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন, এটা ছিল ম্যানুয়ালি করার জন্য, ওই অ্যাপ্লিকেশনের একটা ফটোকপি আপনি রাখবেন। এখন আপনি অনলাইনে স্ক্যান করে রাখতে পারেন, যেন ইনফরমেশন ডিস্টর্টেড না হয়, যে আপনি কি দিলেন আপনি ভুলে গেলেন, এমন যেন না হয়, হ্যাঁ। ড্রাফট দিলে ড্রাফট। এইবার আসেন কি- রুটিনের মধ্যে। হ্যাঁ, সোহান কিছু বলছিলেন? মানে এবার পেমেন্টটা কি ক্রেডিট কার্ডে, এরকম কিছু এখনো বলে এটা নাই তো? এখনো জানি নাই, ক্রেডিট কার্ড নিবে নাকি এই যে আমি দেখাবো একটু পরে, যে এরকম করে আপনি ড্রাফট পাঠাবেন বা টিটি করে পাঠাবেন, এটা সামনে যখন অ্যাপ্লিকেশনের কথাটা আসবে না জি স্যার। তখন জানতে পারবেন। তবে এটা নিয়ে ওয়ারিড হবেন না, কেন আমি বলছি, এটার মধ্যেই ছোট করে লেখা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। জি, এই যে এই নিচে লেখা আছে। পার্ট 1 এবং অস্কের জন্য দুই ক্ষেত্রে টাকা আপনি এখন পাঠাবেন না। এটা সাউথ এশিয়ানে এক্সট্রা ঝামেলা আর কি, মানে টাকা পাঠালে আবার ফেরত দিতে হবে, তো আপনি যদি গ্রান্টেড না হন, তো হুম টাকা হুম। ফেরত দেওয়া এত সহজ? আমি আমি কিছু ফেস করেছি তো, আমার দুই একজন একজন শ্রীলঙ্কান, শি ইজ ফ্রম শ্রীলঙ্কা, আর একজন ওমানে কাজ করেন, উনিও বোধহয় শ্রীলঙ্কান। তো ঘটনাচক্রে আমাদের কোর্সের টাকা তাদের ফেরত দিতে হচ্ছিল, একটা কোর্স আমরা ডিক্লেয়ার করে আবার অফ করেছি, টাকাটা তো আমাকে দিয়ে দিয়েছেন আমাদের অ্যাকাউন্টে বাংলাদেশে,
এখন যে পাঠাবো কিভাবে? বাংলাদেশে টাকা পাঠানো যায়? জানেন কেউ? খবর নিয়ে দেখবেন। খুবই কঠিন, অসম্ভব তো। এই সাউথ এশিয়ান কান্ট্রির টাকা অন্য দেশে পাঠানো একটা বিশাল ঝামেলার কাজ। তো এই হুম। সমস্ত কারণে আমাকে অনেক পোহাইতে হয়েছে, মানে এখন বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচলও তো হয়। টাকাটা ফেরত না পাঠালে তো জি যাই হোক, স্যার। উই ওয়াজ ভেরি সিরিয়াস এন্ড সিনসিয়ার। ওনার টাকা নিয়ে আমি করবো কি? আরেকজনকে ধরে, আরেকজন রেজিস্টার্ড ডক্টরকে বলে অস্ট্রেলিয়া থেকে টাকা শ্রীলঙ্কা পাঠানো, এই কাণ্ডটা করা লাগছে। তো রয়্যাল কলেজে আপনার টাকা বাংলায়, ভাষায় বাংলায় যদি বলি মাইরা খাবেন নাকি? দেখো ফেরত দেওয়া লাগলে তো ওনাদের এই ঝামেলা। তো ওনারা এর জন্য বলছেন যে প্লিজ ডো নট মেক ফি পেমেন্ট হোয়েন অ্যাপ্লাইং ফর দ্য এক্সাম, once your slot is confirmed, only then you will be advised for fee submission. এখন সেই ফিটা ওরা যদি অনলাইনে কোনো লিঙ্ক ডেভেলপ করতে পারে, তাহলে আপনি অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আর না হলে এরকম ইয়ে করতে হবে আর কি, হয়তো টিটি করে আপনি ম্যানুয়ালি পোস্ট করে বা স্ক্যান করেও দিতে পারেন, পরে ম্যানুয়ালি পাঠালেন, এটা রাস্তা করবে। ইভেন এখনো আমি জানি আমাদের কিছু কলিগ একেটি পরীক্ষা দিয়ে উনি টাকা এখনো জমা দেন নাই। এই সেদিনও কথা হয়েছে, আপনাদের বেশ জি স্যার। সিনিয়র উনি, হ্যাঁ, উনি আমাকে বললেন যে স্যার আমি এখনো একেটির টাকাই জমা দিতে পারিনি, অথচ উনি অস্কের জন্য অ্যাপ্লাই করে বোধহয় অ্যাপ্রুভালও পেয়ে যাচ্ছেন। ও। তো এই টাকা তো কেউ আসলে এই 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 ডিসেন্সি তো সবাই মেনটেন করবো, তাই না? আর ফাইনালি যখন আপনি অস্কে পাস করবেন, আপনি টাকা না দিয়ে কি মনে করছেন আমরা টাকা সার্টিফিকেট না দিবে দিলে ওরা? তো আলটিমেটলি হবে না। কাজেই টাকা না দিয়ে পার নাই। কিন্তু ওই ঝামেলা এড়ানোর জন্য ওরা না দিতে বলছে। আপনি ফর্ম ফিল আপ করে সবকিছুই করবেন আর কি। জি। ঠিক আছে, এটা হলো স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ডক্টর লিটন লিটন বলছিলাম কথা স্যার, বলছেন? ভালো আছেন হ্যাঁ, স্যার? জি জি জি, থ্যাংক ইউ লিটন, বলেন। স্যার, স্যার এই যে একটা বিষয় জানা ছিল, এটা হলো যে এই গত নভেম্বর পর্যন্ত একটি এক্সামের জন্য আমাদের যে ডকুমেন্টস গুলা, এই ডকুমেন্টস গুলা একটা হলো এই যে ওয়াসিম হামিদ হ্যাঁ পাকিস্তানে, ওনাকে পাঠানোর ব্যাপারে, মানে ওনাকে পাঠানোর কথা তারা বলছে, মানে হ্যাঁ হ্যাঁ যারা মানে হার্ড কপিটা ছিল আর কি হ্যাঁ। স্যার। আর নভেম্বর পর্যন্ত স্যার, মানে লাস্ট, মানে গত মাসে স্যার। তো হুম, আরেকটা ব্যাপার হলো যে আমাদের ফালাউজ্জামান স্যারের কাছে বাংলাদেশিরা চাইলে বা অন্য দেশ থেকে চাইলে কেউ ফালাউজ্জামান পাঠাতে স্যারের কাছে পারবেন। দিতে পারবেন, হ্যাঁ পাঠাতে পারবেন। তো হ্যাঁ। এইবার কি আসলে স্যার আপনি জানেন কিনা, এইবার কি স্যার এরকম কোনো বিষয় আছে যে হার্ড কপি আমাদের মানে কাউকে, মানে ফালাউজ্জামান স্যার অথবা ওয়াসিম হামিদ ওনাদের কাছে পাঠানো তো আসলে, মানে ফালাউজ্জামান স্যারকে রিচ করা হয়তো পসিবল স্যার, কিন্তু যদি স্যার অসুস্থ থাকেন তাহলে তো স্যার মানে পাকিস্তানে পাঠানোটা তো একটু ডিফিকাল্ট স্যার। না এখন স্যার, এই ব্যাপারে। না না, উইথ ডিউ রেসপেক্ট, তো আমাদেরকেই তো গাইড করেছেন প্রফেসর ফালুজ্জামান স্যার। হ্যাঁ, উই আর জি ভেরি জি গ্রেটফুল স্যার। টু হিম। এই দেশে ফ্যামিলি মেডিসিনের যে পরীক্ষাটার জন্য যে স্ট্রাগল করেছেন উনি, জি কথা স্যার। বুঝছেন? এখন জি স্যার। এই জগৎটা ছিল তো ম্যানুয়ালের জগৎ, এখন নিশ্চয়ই ম্যানুয়াল অনলাইন ছিল। সামনে আসছে, তখন আর এই বিষয় থাকবে না তো। যারা, আর আরেকটা বিষয় যেটা যে একটু স্যার বলি অ্যাড আমাদের করি, ডক্টর লিটন জি। একটু অ্যাড করি তাহলে। হ্যাঁ। আপনি যেন তেন সার্টিফিকেট জমা দিবেন না, আপনি অ্যাক্রেডিটেড কিনা, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, যখন আপনি ওই ইয়ে দিবেন, ট্রেনিং সার্টিফিকেট গুলো জমা দিবেন, সেটি হয়তো লোকাল অথরিটি দিয়ে অ্যাপ্রুভাল করাই নিতে হবে আপনার। বুঝতে এখন পেরেছেন? লোকাল অথরিটি বলতে আসলে কে স্যার, মানে এই এইটা একটু জায়গাতে প্রশ্ন লোকাল। হয়েছে। এখন স্যার যদি করেন এটা নিশ্চয়ই ওরা অ্যাপ্রুভ করবে। স্যার কিন্তু এখনো ওনার নাম এতে আছে, ওদের জি স্যার, ওয়েবসাইটে জি আছে, স্যার, তাই ওয়েবসাইটে না? আছে স্যার, এটা জি এখনো স্যার। ডাউন হয়নি। কিন্তু স্যারকে রিচ করা বা স্যারের সময় সাধ্য এটা মিলে, এখন যদি আপনারা 50-60 জন 100 জন অ্যাপ্লাই করেন, তাহলে তো ওনার জন্য বোঝাই হবে, এটাই স্বাভাবিক। জি সেই স্যার। জন্য অল্টিমেট ফাইনালি যেটা দেখা যায় যে আপনাকে ডিরেক্টলি পাকিস্তানে পাঠাতে হচ্ছে। কেমন? আচ্ছা, কিন্তু এতে করে যে যেটা হবে স্যার, আমরা যদি মানে অ্যাপ্লাই করতে পারি বা যদি আপনার ইয়ে পাঠাই, তো সেক্ষেত্রে যদি সিট মানে পাওয়া যাবে কিনা, ওটা তো আসলে বুঝতে পারছি না। এটা এটা বুঝতে পারবেন না, এটা কেউ বুঝতে পারে? দুনিয়াতে এমন কোনো পরীক্ষা আছে সিট পাবেনি? আপনি যদি এমআরসিপি বলেন, এমআরসিপি পার্ট 1 বলেন, হ্যাঁ, পেইসেস বলেন, পেইসেসে তো বিশাল ক্রাইসিস হয়ে গেল মাঝখানে যে কোভিডের সময়, তারা আবার জি স্যার। ইয়ে বাড়ালো, সেশন বাড়ালো। তো দুনিয়ার সব পরীক্ষায় তো এরকম। আপনি কেন প্রতিযোগী মনোভাব নিবেন না? আপনাকে ওই এর মধ্যে ঢুকতে হবে আসলে, হ্যাঁ। মানে কোনোভাবেই যদি আপনি কাগজপত্রে একটু গড়বড়ও করেন, এটা ধরা পড়লে তো আপনাকে বাতিল সবার আগে করবে, এটা ঠিক। আর যারা ভ্যালিড দিবেন এর মধ্যে ওরা একটা সিরিয়াল দিবে, ওরা চাচ্ছে, এই যে লাস্ট কথাটা আপনি দেখবেন ওই এর মধ্যে, যে এইখানে
যদি একটা টাইম লিমিট থাকে যে ধরেন 12 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, যেখানে তো লেখা আছে অ্যাপ্লিকেশনের টাইম। জি স্যার, এটা মানে 15 তারিখ ওপেন করবে, এটা মানে বলে দিছে আর কি। 12ই মে যাই স্যার। রেজিস্ট্রেশন ওপেন 12ই জানুয়ারি, তাই না? জি ওপেন স্যার। করার পরে ক্লোজ হয়ে যাবে কখন? ক্লোজ হয়ে যাবে কি লিখছে নাকি? কত তারিখ না থেকে কত স্যার, লিখে তারিখ নাই। তো বলে না। এটা না বলার কারণ হলো এইবারের বাস্তবতা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্ট অনেক হবে, এখানে লাস্ট ডেট বলার কোনো মানে হয় না, কারণ আপনি লাস্ট ডেট জন্য অপেক্ষা করবেন তো, ওরা চাচ্ছে না, এটা অবাস্তব হয়েছে। আপনি 12 তারিখে সবাই ঢুকবেন, দেখবেন, দেখার পরে ওরা যখন দেখবে যে অ্যাপ্লিকেন্ট তাদের টার্গেটেড নাম্বার ফিল আপ হয়ে গেছে তখন স্টপ করে দিবেন। এটার গতবার সমস্যাটা হয়েছিল, আমরা আসলে লেখালেখি করেছি আমাদের পক্ষ থেকে আর কি, এ, উম, যতটুক চ্যানেল ইউজ করা যায়, যে আমাদের বাংলাদেশ থেকে কুরিয়ার করলে লাগবে 3 দিন। তো এটা তো পৌঁছতে পাকিস্তান 3 দিন লাগবে কমপক্ষে, আপনি যে কুরিয়ারে দেন না কেন, ইন জেনারেল যেগুলো অ্যাভেলেবল। তাইলে তো, কিন্তু যারা পাকিস্তানি ডক্টর তাদের জন্য তো ইজি, ওটা হয়তো একদিনে পৌঁছাই দিয়েছে। আর ইন্ডিয়ান যারা, ওরা শ্রীলঙ্কাতে পাঠিয়েছে, শ্রীলঙ্কা যেহেতু রিচ করা সম্ভব। তো আমাদের অনেকেই পিছিয়ে পড়েছিলেন, আমরা লেখালেখি করে কিছুটা এটারে আপডেটেড করে এনেছিলাম আর কি। হ্যাঁ, তো সেই সমস্যা আশা করি হবে না। কেমন তারা জানিয়েছেন আমাদেরকে পরে যে আগামী বছর থেকে আশা করা যায় এটা অনলাইনে হবে, এই জন্য আপনারা এই নোটিফিকেশন যখন দেখছেন ওয়েবসাইটে, ওরা অনলাইনে চালু করেছে। ঠিক টাকাটাও যদি অনলাইনে সুযোগ হয় হয়তো ওরা অনলাইনে করে দিবে। আপনারা ওই এখন আর অন্যদের কাছ থেকে পিছিয়ে থাকার সুযোগ নাই। ইন্ডিয়ান পাকিস্তানি যে সময়ে অ্যাপ্লাই করবে আপনি সেই সময় অ্যাপ্লাই করবেন। বোঝা গেল কি? জি স্যার, অবশ্যই স্যার। এখানে এখন হার আরেকটা মানার বিষয় স্যার, কোনো একটু সুযোগ নাই কি? বলেন। একটু ইন্টারফেয়ার করি স্যার। এই যে হ্যাঁ। লোকাল এক্রিডিটেড বডি স্যার, এখানে কিন্তু বাংলাদেশ কলেজ অফ জিপি যেটা, এটার কথা কিন্তু মেনশন করা আছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে স্যার, আচ্ছা আচ্ছা, ওটা পাকিস্তানের দুইটা। ব্যাখ্যাটা বলি, ওটা একটা না, হুম, ওখানে রিপ্রেজেন্টেশন থাকে। কেমন? জি স্যার। কোন কোন প্রতিষ্ঠান থেকে কাকে কাকে নেবেন, যেমন বিসিপিএস নাম্বার 1। কিন্তু এটা এখনো বডিটা ফর্ম হয়নি, এটা একটা প্রস্তাব আমাদের পক্ষ থেকে, আমাদের যে সিনিয়র আছেন উনি প্রস্তাব করার কথা আর কি। মানে বডিটা ফর্ম করতে হবে। বোঝা গেল? আগে যেমন স্যার নিজে একাই করতেন, এখন একা না হয়ে একটা বডি হবে রিলায়েবিলিটির জন্য, একটা সেক্রেটারিয়েট হবে। এটা এই বছর মানে স্টাবলিশ হওয়ার কথা, এই বছর মানে এই যে 26 সালে স্টাবলিশ হওয়ার জি কথা। স্যার। তো এটা হলে ওই বডি যা যা করার রেগুলেট করবে। ওরা হয়তো এমনও করতে পারে আপনার অ্যাপ্লিকেশন গুলো পাকিস্তানে না পাঠিয়ে যে যে দেশে বডি আছে ওই দেশে পাঠাবেন, কারণ ওরাই তো বেশি জানবে দেশের অবস্থা, তাই না? পাকিস্তানে যিনি বসে অবশ্যই। আছেন উনি আপনি কিভাবে জিপি করেন না করেন উনি কি বুঝতে পারবেন? পারবেন না। রেদার স্যারের কথা যে বললেন, স্যারই তো আমাদের চিনতেন, আমাদের জানতেন বলে আমাদেরগুলো তো দেখার সাথে সাথে অ্যাপ্রুভাল করে দিয়েছেন। কিন্তু আমি তো সেই কাগজে কলমে জিপি ছিলাম না, আমি তো ট্রেনেই ছিলাম মেডিসিনের। জি। জি স্যার। জি স্যার। তো এই জন্য লোকাল বডি হলে লোকাল বডির থ্রু দিয়ে এটা হয়ে যাবে অটোমেটিক। বোঝা গেল? এগুলো একটু আপ টু ডেট থাকতে হবে। আজকে যে আলোচনাটা করছি দেখবেন যে 2 সপ্তাহ পরে ইনফরমেশন একটু মডিফাইড হয়েও যেতে পারে, রাইট? তো যাক, আমরা শেষের দিকে চলে যাই। এটা তো দেখালাম, আপনি যার নাম থ্যাংক ইউ, বললেন থ্যাংক ইউ ওনাদের স্যার। ওনাদের নাম এখানে আছে, হ্যাঁ। এই যে এরা কিছুদিন আগে আপডেট করেছে ফোন নাম্বার, কাকে কি করবেন, এলিজিবিলিটি অ্যান্ড জেনারেল কোয়ারি। খেয়াল করেন, এলিজিবিলিটি অ্যান্ড জেনারেল কোয়ারিগুলো আপনি তাদেরকে করবেন। এটাই বলেছিলাম, যারা ফর্ম তৈরি করবেন একটু আমাদেরকে দেখিয়ে নিবেন, আমরা ক্রস চেক করার পরে তারপরে বলবো যে ওনাদের কাছে আপনি ওই সার্টিফিকেটটা, এলিজিবিলিটি সার্টিফিকেট, মানে ইয়েটা আর কি, রেফারেল যে সার্টিফিকেট, এটা তাদের এখানে পাঠিয়ে দেখবেন তারা কি বলে, যে এখানে কোনো মডিফিকেশন লাগবে কিনা। ইন অ্যাডভান্স করে ফেলতে পারলে ভালো হয়। আচ্ছা। আর এগুলো তো অন্যান্য ফিনান্স ফি রিলেটেড কোয়ারি ওরা ভাগ করে দিয়েছে, হ্যাঁ। তো মূল আলোচনা প্রায় শেষ হলো। বেশি আলোচনা কিছু নাই, ওই এক্সাম ডেতে আইডি চেক করে একটু, এটা যেন না হয় যারা ফিমেল, বাংলাদেশে তো ধর্মীয় মূল্যবোধের ব্যাপার আছে, তারা সেম জেন্ডার দিয়ে হয়তো চেহারাটা খুলে দেখবেন, এটা ওরা বলে দিয়েছেন আর কি। হ্যাঁ, ওরা চেষ্টা করবেন একজন ফিমেল কাউকে দিয়ে আইডি চেক করবেন। একটা পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি যেখানে আপনার ফটো আছে ওরকম আইডি লাগে, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। এই কথাটুকুই আমি অনেকক্ষণ ধরে বলেছি ইনডাইরেক্টলি, যে কন্টেন্ট অফ দি এক্সাম হবে কন্টেক্সচুয়াল, মানে ওই দেশের প্রেক্ষিতে। এজন্য এটা গ্ল্যামার আলাদা, বুঝতে পেরেছেন? মানে ওই রিজিয়নের জন্য, এই জন্য বিভিন্ন দেশে দেশে এমআরসিজিপি আলাদা হয়ে গেছে আন্ডার দ্য আমব্রেলা অফ এমআরসিজিপি ইন্টারন্যাশনাল। তো সাউথ এশিয়ানের জন্য একটা কান্ট্রিতে না হয়ে সব দেশে। এই সাউথ এশিয়ানে কিন্তু আরাবিয়ানরাও পরীক্ষা দেয়, সুদানিজ যেমন আছে এখানে, এরা সাউথ এশিয়ানের মধ্যে পরীক্ষা দেয়। তারপরে এ আমার নিজেরই বন্ধু ছিল ইয়েমেনি, ও পরীক্ষা দিয়েছিল এইখানে।
সৌদি আরবের সেন্টার আছে এগুলোর জন্য। হ্যাঁ, আর কি কি পড়বেন এখানে আসেন, এবার আপনাদের হ্যান্ডস অন বা অ্যাকশন প্ল্যানে আসেন। অক্সফোর্ড হ্যান্ডবুক অফ জেনারেল প্র্যাকটিশনার, হ্যাঁ, এই বুকটাই হচ্ছে গোল্ডেন বুক পড়ার জন্য। বাকি ছোটখাটো এটা সেটা পড়লেন। আপনারা যারা অনেকে পাস পাস মেডিসিন পড়েন, পড়তে পারেন। হ্যাঁ, কেউ কেউ পাস টেস্টও পড়তে পারেন, অন এক্সামও। আমাদের সময় আমি অন এক্সামই পড়তাম বেশি, পাস মেডিসিনে কিছু পড়েছি। তো একটা পড়লেই হলো, তবে যতটুকু বুঝতে পেরেছি পাস মেডিসিন একটা মেটেরিয়াল, কিন্তু পাস মেডিসিন একটা মেটেরিয়াল ইজ এ স্টোর হাউস অফ নলেজ। কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আরো কিন্তু কলা কৌশল আছে। হ্যাঁ, কলা কৌশল মানে আপনার মক পরীক্ষা দেওয়া, ইন্টারেক্টিভ ডিসকাশনে থাকা, সেগুলো হয়তো আমরা করি। যদি আপনারা আগ্রহী থাকেন হয়তো আমাদের সাথে ওই আলোচনায় আসতে পারেন। পরীক্ষার পরিচিতি 200 পরীক্ষা 3.5 ঘন্টায়, তাহলে 1 মিনিট করে করে আপনি হিসাব করতে পারেন। হ্যাঁ, এখানে বাংলাদেশে কম্পিউটার বেস পরীক্ষাই হবে। আমাদের সময় আমরা কম্পিউটার দেই নাই, আমরা ম্যানুয়ালি দিতাম। হুম। আর আমাদের যে এটা বলেছিলেন, এই আমরা একটা প্রস্তাব এইভাবে রাখি আর কি, এই কোর্সগুলো করতে কত সময় লাগে। যারা অ্যাডভান্স তাদের 4 থেকে 6 মাস, আর যারা একেবারে নতুন করে ভাবছেন 12 মাস লাগতেই পারে। হ্যাঁ, আর যারা মাঝামাঝি থাকেন তাদের জন্য 6 থেকে 9 মাস সময় মোটামুটি কম বেশি লেগে থাকা লাগে। তো এই হলো ব্যাপার। আর আমাদের যেটা ওই যে ওয়েবসাইট না, এটা দিতে চাইলাম, এখান থেকে দেই। হোয়াটসঅ্যাপ ইংলিশ বাংলা দুটোই আছে। হ্যাঁ, আপনাদের জন্য আলাদা করে একটা আমরা করেছি, আর যারা পরীক্ষার্থী দেয় তাদের জন্য তো ইন্ডিভিজুয়াল। তো আমি দুটোই দেই, যে কয়জনে আছেন। আপনি চাইলে চ্যাট বক্স থেকে ক্লিক করে এখানেই জয়েন করতে পারেন। হ্যাঁ, একটু কয়েক সেকেন্ড সময় নেই, আমরা তারপরে শেষ করে দিতে পারবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে দুটো দিয়েছি, আপনার দুটাতে জয়েন করে থাকেন। ইংলিশটা হলো একেবারে নিখাত, পরীক্ষার্থীরা বিভিন্ন দেশই থাকে আর কি, ইন্টারন্যাশনালে। আর এখানে তো অনেক জুনিয়র লেভেলও আছে, তারাও আগ্রহী জিপি নিয়ে। আর আমার কাজই হলো এগুলা করা, জিপি নিয়ে কথা বলা, বুঝতে পারছেন। এই জন্য বাংলাতে অনেক জুনিয়রও আছেন, যারা হয়তো ইভেন স্টুডেন্টও আছে আমার সরাসরি অনেক। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর পার্ট 2 নিয়ে যদি বলি, পার্ট 2তে খুব 1 মিনিটে বলে শেষ করি। ওই যে অস্কি আপনারা অভ্যস্ত, এই অস্কি পরীক্ষা 14টা স্টেশন থাকে। হ্যাঁ, একটু লম্বা সময় লাগে। তারপর 1.5 মিনিট এক একটা স্টেশনের মাঝখানে থাকে। এটা আমাদের ওই ইউটিউব ভিডিওগুলো আছে, তো ওগুলো একটু দেখলে শুনলে সহজ হয়ে যাবে। ইভেন ইন্ট্রোডাকশনও আছে। আর এই ইনস্ট্রুমেন্ট এবং ইসিজি যদি বলেন, ডিভাইস রিপোর্ট টিপোর্ট বলেন, এই ইসিজি, চেস্ট এক্সরে, এটা তো থাকেই। আরো কিছু এক্সরেও থাকে আজকাল, বনি এক্সরে। হ্যাঁ, এটাও অ্যাড করবো হয়তো পরে। আর ছোট ছোট শব্দগুলো লিখে দিয়েছি, এগুলো অ্যাভেলেবল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এগুলো আর এখন আর পড়াও লাগবে না। ছোট ছোট ইনস্ট্রুমেন্টের ইউজ আপনার পরীক্ষায় কিভাবে ইউজ করবেন সেটা প্র্যাকটিস সেশনে বুঝে ফেলতে পারবেন। আর ওরা কেস সিলেক্ট করে এইভাবে হেডলাইন দিয়ে আর কি, এটাকে বলে ব্লু প্রিন্ট। আর আমাদের মেডিকেল এডুকেশনের ল্যাঙ্গুয়েজে আমরা বলি ম্যাট্রিক্স। অনেকে হয়তো এই শব্দটা জানেন, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স করে করে করতে হয় অ্যাকর্ডিং টু ওয়েট অফ দ্য সিস্টেম। এখান থেকে আমরা অ্যাকিউট কেস বেশি নিব না যেমন কার্ডিওভাস্কুলারে আপনি যদি বলেন অ্যাকিউট কেসই সম্ভাবনা বেশি দিবে, তাই না? মাইটামে এগুলোতে অ্যাকিউট কেস, লাইফ এন্ডেঞ্জারিং। তো এইভাবে ভাগ করা থাকে, সাইকোসোশ্যাল, প্রিভেনশন, লাইফস্টাইল, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে ভাগ করা থাকে। আর আমরা মোটামুটি আমাদের কোর্সগুলো এরকম হেডলাইনে সাজিয়ে নিয়েছি, প্র্যাকটিস সেশনের জন্য টেকনিক্যাল ব্যাপার। আর এটা হচ্ছে মার্কশিট পরীক্ষার, হ্যাঁ, অস্কের মার্কশিট। এই 4টা ডোমেইনে মার্ক করা হয়: কনসালটেশন স্কিল, ডেটা গ্যাদারিং, এক্সামিনেশন আর কাউন্সেলিং স্কিল, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন। একটা কথা আপনাদের বলি, যে কয়জনে আছেন এখানে, কিন্তু কোনো ডায়াগনোসিসের কথা নাই, খেয়াল করেন। যে আপনার ডায়াগনোসিস কি হলো না হলো এটার জন্য আলাদা করে হেডলাইন নাই। আপনি ডায়াগনোসিসে রিচ করার জন্য প্রপারলি প্রসিড করেছেন কিনা এটাই দেখা হবে। আর বেশি না বাড়াই কথা, অনেকক্ষণ কথা হলো। আর টাইম ম্যানেজমেন্ট সবসময় প্র্যাকটিসের জন্য দরকার আর কি। হ্যাঁ, আমরা এরকম একটা চেক লিস্ট তৈরি করেছি, এটা বিস্তারিত সবই আছে ইউটিউবে, জাস্ট একটু দেখিয়ে নিলাম। এই পার্থক্যটা আপনার একটা স্ন্যাপশট যদি পারেন নিয়ে যান। এখানে দেখানো হয়েছে যে এই যে ট্র্যাডিশনাল স্পেশালিস্ট আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে বলতে আসলে আমরা কি করি, আর জিপি মডেল বলতে আমরা কি বুঝি, তাই না? কমিউনিটি বেসড, নিয়ার হোম, বাড়ির পাশে। হ্যাঁ, তারা রিলেটিভলি মোর লিসেন করে। আমরা তো এখন যদি, সরি টু সে, ডাক্তার পাস না করে যারা রোগী দেখেন তারাই তো জিপি জিপি ভাব নিয়েছেন না, কি বলেন? যারা বাড়ির পাশে থাকেন, লেখাপড়া এমবিবিএস পাস করেনি, তারাই তো রোগী দেখেন। জিপি বলতে তো এরকম ছড়িয়ে ছিটিয়ে ডাক্তার হওয়ার কথা ছিল, অথচ আন্ডার নন কোয়ালিফাইডরাই কিন্তু ডাক্তার হিসেবে পরিচিতি পেয়ে গেছে। কাজে এই সময়ের উত্তরণ দরকার আর কি। হ্যাঁ, এই সময়ের উত্তরণ দরকার। লাস্ট কথা হলো, আমরা বাংলাদেশে
স্পেশালিস্ট পরিচয়টুকু ধারণ করেছি। ধরেন ওয়েস্টার্নাইজ থেকে কাকে স্পেশালিস্ট বলা যায় এটা আমরা যথেষ্ট চর্চা করেছি। নিজেকে স্পেশালিস্ট হতে ভাব, হ্যাঁ আমরা ভাব নেই, ভাইব বলে না ইংলিশে, ভাইব। তো কিন্তু আমাদের জিপি ফাউন্ডেশনটা তৈরি নাই, আসলেই নাই। এটা আফসোসের ব্যাপার। জি শুরু স্যার। হয়েছে 2-1 বছর হলো। আপনারা যারা আসছেন কৃতজ্ঞতা আপনাদের কাছে, যারা জয়েন করলেন। আর আমার পার্সোনাল সামান্য কন্ট্রিবিউশন বাংলাদেশে আর কি, ডক্টর ইমনের মুখে আপনারা কিছুটা শুনেছেন। যতটুক পারছি করছি আরো সিনিয়র কলিগ জুনিয়র কলিগ নিয়ে। হ্যাঁ, এই জিপি এদেশের ভবিষ্যৎ। এই যে ইমন শেয়ার করলো তার আত্মীয়ের কথা, যারা বিদেশে গেছেন ওনার আত্মীয় স্বজন জানবেন। জিপি না দেখে ডাক্তার, ওই যে সেদিনও কানাডাতে দেখলাম জিপি দেখিয়ে বোধহয় স্পেশালি যেতে যেতে রুগী মারা যাচ্ছেন। তো মারা যেতে পারেন কিন্তু ওভারঅল হেলথ আউটকাম ভালো। ওরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করছে সার্ভিসটা। আর আমরা এখানে পয়সা আছে বলে একজন স্পেশালিস্ট লেভেলে হুট করে গেলাম 1,000-2,000 টাকা দিয়া। এতে বিশৃঙ্খলা শুরু হয়েছে। তো এই জিপি ফাউন্ডেশন, আমরাও আমাদের কোর্সটার নাম দিয়েছি জিপি ফাউন্ডেশন। হ্যাঁ, যতটুক পেরেছি আর কি। আপনার যদি সুযোগ থাকে মাঝে মাঝে আমাদের সাথে একটু কানেক্টেড থাকেন। মানে ফাউন্ডেশন বলতে পেশেন্ট অ্যাসেসমেন্ট এন্ড আদার্স। পরীক্ষা তো সেকেন্ড স্টেপ, তাই না? আগে কনসেপ্টটা, ডিজিজ সম্পর্কে, সিমটম সম্পর্কে ধারণা তো তৈরি করতে হবে। সে ফাউন্ডেশনটা নাই। এই বলে আমার বক্তব্য শেষ। আশা করি আপনাদেরও আর বেশি প্রশ্ন নাই। হ্যাঁ, যতক্ষণই নিজের মূল্যবান সময় দিয়ে থাকলেন, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, শেষ করি। আপনাকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। দোয়া করেন, দোয়া করেন থ্যাংক ইউ, আল্লাহ যেন থ্যাংক ইউ সো মাচ স্রষ্টা যেন স্যার। আরো কাজ করার সুযোগ দেন আমাকে। এটুকুই প্রার্থনা করেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।